আপনি সবকিছু ঠিক করতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন পুরনো আমিকে? নাহারের প্রশ্নে থমকালো অদৃত্য। সবকিছু হয়তো না, তবে তোমার পাশে থাকতে পারবো যদি তুমি সেটা চাও। আদ্রিতর কণ্ঠে দৃঢ়তা। নাহার চুপ করেই রইল। সে জানতো না আদ্রিতের এই কথাগুলো তাকে কেন স্বস্তি এনে দিচ্ছে, কিন্তু তার ভেতরে সেই পুরনো ভয়, অবিশ্বাস আবারও মাথাচাড়া দিচ্ছে। আমি জানি না মিস্টার মাহমুদ, আমি সত্যিই জানি না। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সময় লাগবে আমি অপেক্ষা করতে রাজি আছি। আদ্রিত চোখ সরিয়ে লেকের দিকে তাকিয়ে বলল, তুমি যদি পালাতে চাও আমি বাধা দেব না, কিন্তু আমি চাই তুমি একটু স্থির হও, একটা সুযোগ দাও। নাহার এবার কোনো উত্তর দিল না, শুধু লেকের পানির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে সে অনুভব করলো তার জীবনটাও যেন এই পানির মতো, মাঝে মাঝে শান্ত, মাঝে মাঝে ঢেউয়ে ভরা। তার মনের ভেতরে একটা লড়াই চলছিল। এদিকে সে আদ্রিতের কথাগুলোকে গুরুত্ব দিতে চায়, অন্যদিকে সে আবারও বিশ্বাস করতে ভয় পাচ্ছে। এই দ্বিধা তাকে আরো ক্লান্ত করে তুলেছে। আপনি কি ভেবেছেন ওই সব কিছুর পরে আমি আবারও আপনাকে আগের মতো ভালোবাসতে পারবো? নাহার হঠাৎ প্রশ্ন করলো, তার কণ্ঠে একটা কষ্টের ছোঁয়া। আদ্রিত একটু নীরব হয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আমার ভুলগুলো তোমাকে অনেক আঘাত দিয়েছে। আমি সেই আঘাত মুছতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি চাই তুমি আমাকে আর একটা সুযোগ দাও মেয়ে। নাহার মৃদু হাসলো। সুযোগ? আপনি কি জানেন আপনার ভুলগুলো আমার জীবনটা পাল্টে দিয়েছে? আমি আর সেই মানুষটা নেই যে আপনাকে ভালোবেসেছিলাম। আদ্রিত মাথা নিচু করলো, কথাগুলো তার ভেতরে গভীরভাবে বিঁধে গেছে। সে ধীরে ধীরে বলল, আমি জানি তুমি বদলে গেছো, আমি বুঝতে পারি সেই পুরনো বিশ্বাস আর নেই, কিন্তু আমি চাই তুমি অন্তত এটা জানো যে আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। চমকে আদ্রিতের দিকে ফিরল নাহার। আগেও ভালোবাসতো, তাহলে রিজেক্ট কেন করেছিল? প্রশ্ন করেই ফেলল। আগেও ভালোবাসতেন? আদ্রিত আর কিছু বলল না। সে শুধু নাহারের পাশে এসে দাঁড়িয়ে রইল, তার চোখ লেকের পানির দিকে নিবদ্ধ। কেউ কিছু বলতে পারছে না, অথচ সব কথা যেন তাদের চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নাহার হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আদ্রিত অবাক হয়ে তার দিকে দেখল। নাহার ধীরে ধীরে বলল, দিলাম সুযোগ। মুচকি এসে গাড়ির দিকে চলে গেল নাহার। সন্ধ্যা হয়ে এসেছে। নাহারের এই আকস্মিক কথা আদ্রিতের হৃদয়ে তোলপাড় শুরু হলো। বিস্মিত, নাহার যে সোজাসুজি তাকে ভালোবাসার সুযোগ দিচ্ছে তা ভেবেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। সন্ধ্যার নরম আলো, বাতাসের স্নিগ্ধতা, সবকিছুই যেন তার অনুভূতিকে উজ্জীবিত করছিল। নাহারের দিকে তাকিয়ে সে অনুভব করলো তার হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো এখন প্রকাশের অপেক্ষায়। আদ্রিত চিৎকার করে ডাকলো, প্রেয়সী। রাফিয়াত হাসি মুখে বাড়ির ভেতরে ঢুকলো। এতদিন তার মাথায় প্রশ্ন ছিল মেয়েটাকে, ভাইয়ের এতদিনের গোপন প্রেমিকা, কখনো তাকে কিছু বলল না। আজ সে নাহারের সব ডিটেলস নিয়ে এসেছে। বাড়িতে ঢুকে প্রথমে সে মাকে খুঁজে বের করলো। মা, তোমাকে একটা কথা বলতে হবে বলে রাফিয়াত মায়ের পাশে বসলো। রুবানা বেগম একটু অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার, তুই এত উত্তেজিত কেন? রাফিয়াত হেসে বলল, ভাইয়ের জন্য ভালো একটা খবর আছে, তার জন্য একটা মেয়ে পছন্দ হয়ে গেছে। মা তৎক্ষণাৎ চিন্তিত হয়ে উঠলেন। কি বলছিস তুই? কে? কয়েকদিন আগে সকালে ভাইকে একটা মেয়ের সাথে দেখেছি, মনে হয়েছিল ভাইয়ের প্রেমিকা। খোঁজ খবর নিলাম। রুবানা বেগম ভ্রুকুচকে রাফিয়াদের কথা শুনছিল, কিন্তু পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হচ্ছিল না। মেয়েটা কে? রাফিয়াত কাঁধ ঝাঁকিয়ে বলল, নাম নাহার, মা বাবা নেই, এই ভাই আর দাদা দাদির কাছে বড় হয়েছে। রুবানা বেগম চিন্তিত মুখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাফিদ কিছু বলেছে? না মা, কিছু বলেনি, তবে তুমি একটু খোঁজ নাও, আমার মনে হয় মেয়েটার সাথে ভাইয়ের সম্পর্কটা আরো সিরিয়াস হতে পারে। রুবানা বেগম মাথা নাড়ালেন, কিন্তু তার মনে অশান্তিতে ভরে গেল। রাফিয়াত জানে কারণ, কোনো এক মেয়ের কারণেই বিদেশ পাড়ি দিয়েছিল তার ভাই। এখন সে চায় ভাইকে বিয়ে দিয়ে দেশে আটকে ফেলতে। অন্ধকার ঘরটি একেবারে নিস্তব্ধ, চারপাশে কেবল কিছু মোমবাতির আলো যা রহস্যময় পরিবেশ সৃষ্টি করছে। ঘরটির দেওয়ালগুলি কালো রঙে আবৃত, আর এক কোণে পুরনো বইয়ের স্তূপ পড়ে আছে। ঘরের মাঝখানে একটি বড় টেবিলের সামনে বসে একজন পুরুষ,
তার চেহারায় অন্ধকারের মতো ডুবে, কিন্তু তার চোখ দুটি উজ্জ্বল। সে এক হাতে একটি ছবি ধরে আছে। ছবিতে একজন মেয়ের হাস্যময় মুখ, যেন জীবন ও সৌন্দর্যের সমাহার। তার চোখে চাহনি সেই ছবির গভীরে কিছু খুঁজছে, কিছু কষ্ট স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। তুমি তো ভাবতেই পারোনি যে আমি তোমার পিছনে আছি। তোমার এই হাসি, তোমার এই মুখ, সব কিছুই তুমি প্রত্যাহার করেছো। তোমার মনে আছে? সে প্রশ্ন করল ছবির দিকে তাকিয়ে। তুমি আমাকে রিজেক্ট করেছিলে। তুমি ভাবতেই পারোনি যে আমি ফিরে আসব। এখন সময় এসেছে তোমাকে শাস্তি দেওয়ার। টেবিলের উপর ছবি রেখে উঠে দাঁড়ালো। তার গায়ে কালো কোট। আমি তোমার সব কিছু ছিনিয়ে নেব। তুমি জানো না আমি কি করতে পারি। মুখে হাসি ফুটে উঠল। ঘরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঘরটি স্নিগ্ধ ছিল। কেবল একটি শব্দ ভেসে আসছিল, মোমবাতির ফ্রেমের আগুনের ছটফট। এরপর সে টেবিলের ওপর থেকে ছবিটি উঠিয়ে নিল। তুমি এবার পালাতে পারবে না। গভীর রাত। নাহার মনে মনে ভাবছে ঠিক কি করে ফেলল সে। ওই লোকটা তো একসময় তার সমস্ত আশা ভেঙে দিয়েছিল, এখন আবার কেন তাকে সুযোগ দিল সে? বিছানা থেকে উঠে জানলার বাইরে তাকিয়ে রইল নাহার। গভীর রাতের জ্যোৎস্না আলোয় চারপাশের দৃশ্য যেন একটু মায়াময় লাগছে, কিন্তু নাহারের মনের ভেতরে চলতে থাকা দ্বিধা সে মায়াকে দূর করে দিচ্ছে। হাতে থাকা ফোনটা বেজে উঠল। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল, যেন জানতো। রিসিভ করলো নাহার। আদ্রিত মৃদু এসে বলল, কি ভাবছ? আমাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত কি পাল্টে ফেলেছ? নাহার ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকালো। আপনি মনে করেন আমি এত সহজে সিদ্ধান্ত পাল্টে ফেলবো? তুমি তো ঠিক তেমনই, যে যখন তখন মনে করতে পারো তুমি ভুল করেছ। নাহার একটু রাগের সাথে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি কোনো ভুল করেছি? আরে না, আমি বলছি তুমি অনেক বেশি ভাবো। এত চিন্তা করো না। তুমি আমাকে সুযোগ দিয়েছ, তাই না? তাহলে দেখা যাক আমি কি করতে পারি। নাহার চোখ ছোট ছোট করে বলল, আমাকে নিয়ে বেশি কথা বলবেন না। ভুলে যাবেন না আমি আপনাকে মাত্র সুযোগ দিয়েছি যাচাই করতে। আদ্রিত মুচকি হেসে বলল, ঠিক আছে মিস, যাচাইকৃত দেখি কতটা যাচাই করতে পারো। আপনি খুব স্মার্ট বনে গেছেন দেখি। নাহার ঠোঁট কামড়ে নিজের হাসি চাপানোর চেষ্টা করলো, কিন্তু চোখে মুচকি হাসির ছায়া ফুটে উঠল। আদ্রিত কপালে হাত ঠেকিয়ে বলল, আমি সবসময় স্মার্ট ছিলাম, তোমার নজরে আসিনি। আহা, অহংকার শুরু হয়ে গেছে আবার। তবে আপনার এই অহংকার ভেঙে দিতে আমার খুব বেশি সময় লাগবে না। আমার অহংকার ভাঙতে তুমি সফল হলে সেটা তো তোমারই সাফল্য। আমি তো শুধু অপেক্ষায় আছি। নাহার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ হাসি থামিয়ে বলল, আপনি এত স্বাভাবিক থাকেন কিভাবে? আপনার মধ্যে এত কনফিডেন্স আসে কোথা থেকে? তোমার থেকে। নাহার একটু থমকে গেল, তারপর মৃদু হাসলো। ধীরে ধীরে নাহারের ভেতরের অস্বস্তিগুলো কেটে যাচ্ছে, কিন্তু সেই পুরনো ক্ষত আর অভিমান এখনো তার মনের গহীনে রয়ে গেছে। নাহার জানালার কাছে গিয়ে বাইরের দৃশ্য দেখল। সূর্যের প্রথম কিরণগুলো আকাশের রং বদলে দিচ্ছে। চারপাশে এক ভিন্ন ধরনের উচ্ছ্বাস ছড়াচ্ছে। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। নাহার দ্রুত তৈরি হয়ে নিচ্ছে। আজকে তাদের প্রথম দেখা হওয়ার জায়গায় যেতে হবে। মনে মনে কল্পনা করছে আদ্রিত কেমন করতে পারে। সে কি সত্যি তার হৃদয়ের ক্ষত সারিয়ে তুলবে? ফোনে আদ্রিতের মেসেজ এলো। তোমার জন্য অপেক্ষা করছি, আশা করি তুমি সময় মতো আসবে। তার মনের মধ্যে একরকম দ্বিধা আর উত্তেজনার মিশ্রণ চলছে। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। নিজেকে সাহস দিতে দিতে সে বলল। ঘর থেকে বেরিয়ে মুখোমুখি হলো হেলেনা বেগমের। মুখে অস্থিরতা। কি হচ্ছে নাহার? এত সকালে কোথায় যাচ্ছিস? কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। নাহার দ্রুত উত্তর দিল। হেলেনা বেগম সন্দেহের চোখে তাকালেন, তারপর মুখ কালো করে বললেন, ড্রয়িং রুমে দেখ। ভ্রু কুচকে এলো নাহারের। দেখতে পেল রাফিদ, রাফিয়াদ এবং রুবানা বেগমকে। এনারা এত সকালে এখানে কি করছেন? নাহার প্রশ্ন করলো হেলেনা বেগমকে। তোর সাথে ওই বদমাইশটার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। মুখ একদম কালো করে বললেন হেলেনা বেগম। কোনো কালেই তার রাফিয়াতকে পছন্দ ছিল না। নাহারের সাথে মেশাও তিনি পছন্দ করতেন না। কপালে ভাঁজ পড়ল নাহারের। সে এগিয়ে গেল ড্রয়িং রুমে। তাদের সামনে দাঁড়াতেই দেখতে পেল রাফিয়াদের কাচুমাচু মুখ। নাহারকে দেখে চমকালেন রুবানা বেগম। রাফিয়াদের দিকে তাকালেন তিনি। রাফিদ দাঁত বের করে হাসল। তিনি একবার রাফিয়াদের দিকে তাকালেন,
তার মুখ স্বাভাবিক। নাহারকে রাফিয়াদের বান্ধবী সূত্রে চিনেন তিনি। 2-3 বার দেখাও হয়েছিল। সালাম দিল নাহার, মুখ গম্ভীর, সোফায় বসলো। কেমন আছো নাহার? রুবানা বেগম বললেন। তিনি খানিকটা অপ্রস্তুত। নাহারের দৃষ্টি এখনো রাফিয়াদের দিকে। সে দৃষ্টি ঘুরিয়ে তাকালো রুবানা বেগমের দিকে। রুবানা বেগমকে অহংকারী মনে হয় নাহারের। সে জবাব দিল। কিছুক্ষণ নীরবতা, কেউ কোনো কথা বলছে না। রুবানা বেগম নাহারের দাদা দাদিকে খুঁজতেছেন। এই ভোরবেলা এখানে এসে আপনারা কি করছেন? নাহার প্রশ্ন করে। দুষ্ট হয় রাফাত। নাহারের শক্ত কণ্ঠে বুঝে ফেলে তাদের দেখে মোটেও খুশি হয়নি। নাহারের দাদির সাথে কথা বলে জানতে পেরেছেন নাহার যা সিদ্ধান্ত নিবে তাই হবে। সেজন্য নিজের রাগ নিজের মাঝে রাখলো রাফাত। ভাইয়ের জন্য এতটুকু তাকে করতেই হবে। রাফিদের সাথে তোমার বিয়ের সম্বন্ধ? নাহারের ভ্রু কুঁচকে গেল। বিয়ের কথা? রুবানা বেগম একটু অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু মুখে হাসি ধরে রাখার চেষ্টা করলেন। তুমি তো জানো নাহার, আমরা অনেকদিন ধরেই চাইছিলাম তোমার আর রাফিদের সম্পর্কটা আরো দৃঢ় হোক। কিন্তু আমি তো কখনো এমন কিছু ভাবিনি। নাহার ঠান্ডা গলায় বলল। আমার কাছে এটা হুট করে এসে পড়া একটা বিষয়। রাফিয়াত গম্ভীরভাবে বলল। আমরা তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছি নাহার। নাহার এক মুহূর্ত চুপ করে থাকলো। সে বুঝতে পেরেছিল তার ওপর চাপ দেওয়া হচ্ছে। রুবানা বেগম অস্বস্তি কাটানোর চেষ্টা করলেন। নাহার, রাফি তোমাকে সম্মান করে। এখানে আসার আগে আমরা জানতামই না যে রাফিয়াত নিজের ভাইয়ের জন্য তোমাকে সিলেক্ট করেছে। তুমিও আমাদের আগে থেকেই চেনো, তাহলে সম্পর্ক না কেন? নাহারের ঠোঁট কামড়ে বসে রইল। তার চোখ রাফিয়াদের দিকে গেল, যে নীরবে তাকিয়ে আছে, যেন কিছু বলতে পারছে না। নাহার মনে মনে বিরক্ত হলো। রাফিয়াত কোনো কিছু বলছে না। আপনাদের ইচ্ছা থাকতেই পারে। নাহার ধীরে বলল। কিন্তু আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে হলে আমি আরও ভাবতে চাই। এটা কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। আর রাফিদের সাথে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক, সেখানে অন্য কোনো সম্পর্ক করার মানেই হয় না। রাফিয়াত মুখ শক্ত করে বসে রইল। আর রুবানা বেগম একটু রাগ চাপিয়ে বললেন। তুমি যা বলছো ভেবে বলছো? নাহার এবার একটু গলার স্বর উঁচু করে বলল। হ্যাঁ। রুবানা বেগমের মুখ কালো হয়ে গেল। রাফিয়াত এবার ধৈর্য হারিয়ে ফেলে বলল। তুমি কি একদমই রাজি নও নাহার? নাহার কিছুক্ষণ চুপ থেকে বলল। না, তাছাড়া আমার বিয়ে ঠিক হয়েছে। পরিবেশ শান্ত, গুমোট হয়ে গেল। রাফিয়াত রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিরক্ত নাহার। রাফিয়াতকে আপাদমস্তক ভালোভাবে চেনা তার। হয়তো রাফিয়াত এখনো তাকে মনে করতে পারেনি। রুবানা বেগমের অহংকার যেন ধুলোয় মিশিয়ে দিল নাহার। রুবানা বেগমের তাই মনে হচ্ছে। এদিকে রাফিদ একদমই নীরব। এনাদের দেখে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তার পছন্দের তালিকায় এনাদের নামও আছে। ফলস্বরূপ নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার হয়ে পড়েছে। রাফিয়াদের দিকে অগ্নিচক্ষে দেখল নাহার। মুখ কালো করে বেরিয়ে গেল তারা। নাহার সোফায় গায়ে এলিয়ে দিল। হেলেনা বেগম আশ্চর্য হয়ে গেছেন নাহারের শেষ কথা শুনে। বিয়ে ঠিক হয়েছে, তার মানে কি মন্ত্রীর বাড়ির বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করেছে নাহার? হেলেনা বেগম উৎফুল্ল হলেন। নাহারকে কিছু বলার আগেই সে বেরিয়ে গেল। রিকশার জন্য দাঁড়িয়েছে নাহার। কল্পনায় আদ্রিতের হাসি মুখ। সেই হাসি তার চিন্তাগুলোকে দূর করছে। রিকশায় উঠে বসে নাহার মনটাকে শান্ত করার চেষ্টা করলো। সব কিছু ঠিকঠাক হবে, নিজেকে বলল। যখন গন্তব্যের কাছে পৌঁছালো তখন হৃদয়টা দ্রুত চলছে। মনে হচ্ছে আজকের দিনেই সবকিছু পাল্টে দিতে পারে। নাহার যখন শিশু পার্কে পৌঁছালো তখন আদ্রিত তার দিকে তাকিয়েছিল। সাদা পাঞ্জাবি পরা, মুখে সবসময়ের মতো মাস্ক বিদ্যমান। আদ্রিত এগিয়ে এসে বলল। এটা সেই জায়গা যেখানে তোমাকে প্রথম দেখেছিলাম। সামনের রাস্তাটার দিকে ইশারা করে বলল। নাহার একবারে মিষ্টি করে বলল, আচ্ছা। বাচ্চারা নাহারকে দেখে ঘিরে ফেললো। নাহার ব্যাগ থেকে চকলেট বের করলো। তারা সবগুলো নিয়ে খেলতে চলে গেল। বেঞ্চে দুজন পাশাপাশি বসলো। নীরবতা বিদ্যমান দুজনের মধ্যে। আমার অতীত জানার পরেও আমাকে এভাবে মেনে নিতে পারবেন? এই কয়েক বছরে যে সব কিছু পাল্টে গেছে আমার জীবনের। আদ্রিত কিছুক্ষণ নীরব থাকে, তারপর ধীরে ধীরে বলে। আমি বিশ্বাস করি আমাদের অতীতে আমাদের শক্তি দেয়। সে কারণে আমরা পারি আমাদের কষ্টগুলোকে পিছনে ফেলে নতুন করে শুরু করতে। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যেখানে তুমিটাই আমার। তাহলে আপনি আমার অতীত সম্পর্কে কিছু জানতে চান না? আমি মনে করি প্রতিটি মানুষের জীবনে এক একটা গল্প থাকে।
তোমার গল্পে যতটুকু কষ্ট থাকুক, তুমি সেটাকেই সাহসিকতার সাথে পার করেছ। সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আদ্রিত তার চোখে চোখ রেখে বলল, আমি সত্যিই জানি না আমি কি পারবো। মাঝে মাঝে মনে হয় আমার অতীত আমাকে পেছনে টেনে ধরছে। আদ্রিত মাথা নেড়ে বলল, যেদিন তুমি ভাববে তুমি পারবে, সেদিন তুমি সত্যিই পারবে। এমন সময় হঠাৎ একটি শিশুর চিৎকারে তাদের দৃষ্টি ঘুরে গেল। ছোট একটি ছেলে তার মায়ের হাত ধরে দৌড়াচ্ছিল। আদ্রিতর মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। দেখো, শিশুদের আনন্দ কত সহজ। আমাদের থেকে তারা অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ, তারা সব সময় আনন্দের মধ্যে থাকে। নাহার বলল, তাদের মনে কোনো চাপ নেই, কেবল খেলা আর আনন্দ। সঠিক। আর তোমারও উচিত একটু হেসে নিতে। আদ্রিত মজার ছলে বলল। এখন থেকে শুরু করো। নাহার তার চোখে মিটমিট করে হাসল। আমার কি হাসির কোনো অভাব আছে? নিশ্চয় আছে। আদ্রিত মুখে হাসি নিয়ে বলল, জুনায়েদ সাহেবের খুশিতে গদগদ হয়ে গেছে জুবায়েদ সাহেবের কল পাওয়ার পর থেকে। নাহার রাজি হয়েছে শুনি তিনি যেন আকাশে উঠছেন। বেশ ভাবসাব নিয়ে নিচে নামলেন। ড্রয়িং রুমে আয়েশা বেগম তার পাশ ঘেঁষে বসলেন। বিরক্তিকর চাহনি আয়েশা বেগমের। মুখ বাঁকিয়ে বললেন, বুড়ো বয়সে যত সব আদিক্ষেতা, কি হয়েছে? জুনায়েদ সাহেবের খুশির ঝড় তখনও থামেনি। নাহারের রাজি হওয়ার খবরটি তিনি জানালেন। আয়েশা বেগমের মুখেও খুশি দেখা গেল। জুনায়েদ সাহেব বললেন, আয়েশা, তুমি জানো নাহার কত ভালো মেয়ে? আয়েশা বেগম অবাক হয়ে গেলেন। ছাপে নেউলে সম্পর্ক জুনায়েদ সাহেবের সাথে নাহারের, অথচ তিনি এখন প্রশংসা করছেন। আয়েশা বেগম সন্দেহ মিশ্রিত গলায় বললেন, নাহার কত ভালো মেয়ে সেটা আমি জানি, কিন্তু তোমার চোখে তার এত প্রশংসার কারণ? জুনায়েদ সাহেব শটাং হয়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর বাঁকা হেসে বললেন, এবার তোমার ছেলেকে মজা বুঝাবে। আমি ওর বাপ, তবু আমাকে সব সময় দৌড়ের উপর রাখে। এবার দেখবো কে দৌড়ের উপর থাকে। বুক ফুলিয়েই বললেন তিনি। আয়েশা বেগম জোরে হেসে ফেললেন। নাহার তো তো তোমাকে পাত্তাই দেয় না। চুপসে গেলেন জুনায়েদ সাহেব। আবারও ধপ করে সোফায় বসলেন। জুনায়েদ সাহেব একটু হাসলেন। কে বলেছে ও যা উপরে প্রকাশ করে সেটা সত্যি নয়? আয়েশা, তুমি তো জানো মেয়েটা কতটা জটিল। ওর ভিতরে অনুভূতি বুঝতে পারা খুবই কঠিন। নাহার হয়তো প্রকাশ্য আমাকে পাত্তা দেয় না, কিন্তু মনে মনে কি ভাবছে তা কেউ জানে না। মেয়ের অভাব পূরণ করে দিয়েছে। আয়েশা বেগমের চোখে সন্দেহের আভা। তোমার এত আত্মবিশ্বাস কিভাবে? তুমি কি নিশ্চিত? অবশ্যই। আয়েশা বেগম এবার সত্যিই বিস্মিত। আয়েশা বেগমের মুখে হাসি ফুটল। তাহলে এবার তুমি কি করছো? নাহারের সাথে যোগাযোগ বাড়াও, আলোচনা করো। নিশ্চয়ই, আগামীকাল আমি ওকে ফোন করব। কিছু না কিছু তো করতে হবে। জুনায়েদ সাহেবের মুখে আত্মবিশ্বাস ছিল। আয়েশা বেগম তখন আরও কিছু বলার জন্য প্রস্তুত নিচ্ছিলেন, কিন্তু জুনায়েদ সাহেব বললেন, আচ্ছা, তুমি আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে। আয়েশা বেগম উঠে রান্নাঘরের দিকে গেলেন। জুনায়েদ সাহেব তখন মনোযোগ দিলেন তার ফোনে। জুবায়ের সাহেবের ফোন নম্বর দেখতে দেখতে তিনি ভাবছিলেন, এক্ষুনি ফোন করে বিয়ের ব্যাপারটা কনফার্ম হবেন, নাকি আগে ছেলের সাথে আলোচনা করবেন? রাগে গজগজ করছে রাফিয়াত। রুবানা বেগমের অবস্থাও একই রকম। রাফিদ সোফার উপর পা তুলে তাদের কাণ্ড দেখছে। আসার পর থেকে বারবার বুঝিয়েছে সে নাহারকে ভালোবাসে না, কিন্তু রাফিয়াত বুঝতে নারাজ। সে ভেবেই নিয়েছে রাফিয়াতের সাথে নাহারের বিয়ে দিবে। এতে করে যদি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে মেরে ফেলতেও হয়, সে প্রস্তুত। রাফিয়াত এতে নাটক না দেখে নিজের ঘরে গেল। সম্পূর্ণরূপে ইগনোর করলো। তার মনে হচ্ছে একটাই চিন্তা, নাহারকে কিভাবে বুঝাবে যে সে জেনে বুঝে যায়নি। যদি জানতো ভাই তাকে নিয়ে নাহারকেই দেখতে যাবে, তাহলে হয়তো কোনোভাবেই যেত না। পার্কে নাহারদের পিছনে তুহিন। সে অগ্নি চোখে দেখছে তাদের। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। নাহারকে চিনলেও সাথে থাকা লোকটিকে চিনতে পারছে না, কারণ লোকটি তার নিজেকে হাইড করেছে মাস্ক ক্যাপ দ্বারা। নাহারকে পার্কের দিকে আসতে দেখে পিছু নিয়েছিল সে। ফোন বের করে পরপর কয়েকটা ছবি তুলে নেয়। তুহিন ছবি তোলার পর গম্ভীর মনোযোগে তাদের দিকে তাকিয়ে রইল। নাহারের হাসি এবং আদ্রিতর সাথে খোশ মেজাজে কথোপকথন দেখে তার হৃদয়ের অসহ্য রাগ ঢেউ তুলতে লাগলো। এমন সময় রাহার আচমকা মুঠোফোনে একটি মেসেজ পেল। স্ক্রিনে রাফিদ।
লেখা দেখে সে কিছুটা দোটানায় পড়ল। এখন কি রাফিয়াতকে উত্তর দেওয়া উচিত? ভাবতে ভাবতে তার মুখ একটু গম্ভীর হয়ে গেল। আদ্রিত তা লক্ষ্য করে বলল, কিছু সমস্যা আছে? না, কিছু নয়। আদ্রিত মনে মনে বুঝতে পারল কিছু একটা হয়েছে। শ্বাস জোগাতে বলল, তুমি যদি কিছু বলতে চাও আমি শুনতে প্রস্তুত। নাহার এক মুহূর্তের জন্য চুপ রইল, তারপর সকালের সবকিছু খুলে বলল। তবে এটা জানল না কোন পরিবার থেকে প্রস্তাব এসেছে। আদ্রিত মনোযোগ দিয়ে সবটা শুনল, অতঃপর মুখ চেপে আসে সে। হাসি চেপে রাখা দায় হয়ে পড়েছে। শেষমেশ হেসেই ফেলল। চোখ ছোট ছোট করে নাহারের তাকালো আদ্রিতের দিকে। ব্রেঞ্চের দুই প্রান্তে দুইজন বসে, মাঝে 3 হাত সমান দূরত্ব। এখানে হাসার কি হলো? আদ্রিত অতি দ্রুততার সাথে তাদের মধ্যে দ্রুতটা কমিয়ে ফেলল। একদম নাহারের কাছে চলে এলো। হকচকিয়ে গেল নাহার। তুমি আমার প্রেয়সী, তোমার হাসি যেন সূর্যের আলো, আমার জীবনের অন্ধকারকে উজ্জ্বল করে। তোমার চোখের গভীরে আমি যেন হারিয়ে যাই, মনে হয় যেন আমি একটি স্বপ্নের পৃথিবীতে প্রবেশ করছি। তুমি আমার জীবনের একমাত্র গান, তোমার সঙ্গে আমার হৃদয়ের প্রতিটি সুর বাজে। যখন তুমি পাশে থাকো তখন সব সময় যেন থমকে যায়, সবকিছু দূর খায় তোমার প্রেমে। তোমার হাতের ছোঁয়ায় মনে হয় আমি সব দুঃখ ভুলে গেছি। আমি চাই তুমি আমার পাশে থাকো, যেন আমাদের ভালোবাসার গল্পটি কখনো শেষ না হয়। তোমার সাথে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন রূপকথায়, যেখানে আমরা দুজনই মূল চরিত্র। তুমি যখন কাছে আসো তখন সমস্ত পৃথিবী যেন স্মল হয়ে যায়। আমি তোমার সাথে কাটানো প্রতিটি সেকেন্ডকে চিরকাল ধরে রাখতে চাই। তোমার প্রতিটি কথা যেন মিষ্টি সুর বাজে, তা আমাকে আরো গভীরভাবে তোমার দিকে আকৃষ্ট করে। শরীফা বেগম যখন নাহারের পায়ের সামনে বসে আছে তখন নাহার প্রতিক্রিয়াহীন। শরীফা বেগমের কষ্টও তাকে একটু নিজের সিদ্ধান্ত থেকে নড়তে পারেনি। ক্ষিপ্ত জুবায়ের সাহেব মেয়ের দিকে অগ্নিচোখে তাকিয়েছে। তুহিনকে গ্রেফতার করা হয়েছে, জামিনে বাইরে ছিল সে। এর মধ্যেই তার নামে অ্যাসিড নিক্ষেপের মামলা করা হয়েছে প্রমাণ সহ, যার সবই নাহার নিজ হাতে করেছে। এখন তারা শরীফা বেগমের বাড়িতে। তুহিনের বাবা কাজের সূত্রে বাইরে থাকেন। তিনি জানলেও হয়তো ছেলের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতেন না। ছেলের বিষয়ে তিনি বরাবরই উদাসীন। তুহিনকে নজরে পড়েছিল নাহারের, পিছু সে এসেছিল। সমস্ত প্রমাণ কালেক্ট করা হয়েছে তুহিনের ঘর থেকে। তৎক্ষণাৎ পুলিশকে কনফার্ম করেছে। নাহার উঠে যেতে চাইলো, কিন্তু পারল না। আয়েশা বেগম কাঁদতে কাঁদতে ধরে ফেললো তাকে। তোকে আমার বাবা মা আমি ছোট থেকে মানুষ করলাম, তার প্রতিদান তুই এই দিবি? তুই তো আমার নিজের ভাতিজিও না, আমার একমাত্র ছেলে। সারা জীবন ওর নষ্ট হয়ে যাবে। কেসটা তুলে নে মা। তিক্ত সত্যতা আবারও শুনতে হলো। সে তাকালো জুবায়েদ সাহেবের দিকে। তিনি মেয়ের কথা শুনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ফেলেছেন। নাহারকে নিজের নাতনি থেকে তো কম ভাবেননি, কখনো বুঝতে দেয়নি যে সে তার ভাতিজির মেয়ে। নাহার সম্পূর্ণরূপে এড়িয়ে গেল কথাগুলা। শরীফা বেগমের মুখ থেকে প্রথমবার মা ডাকটা শুনে তাচ্ছিল্য ফুটে উঠল মুখে। আজ নিজ স্বার্থে তাকে মা সম্বোধন করলো, অথচ এত বছর অপয়া ছাড়া কিছুই শুনিনি সে তার মুখ থেকে। তুমি আজও আমাকে আপন করতে পারোনি ফুপু? তাচ্ছিল্য হেসে বলল সে। শরীফা বেগম শুনলেন কিনা বোঝা গেল না। তিনি নাহারের 2 গাল চেপে ধরে বললেন, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে না মা, এতটুক কর। নাহার ছড়িয়ে নিল নিজেকে। নাহার শরীফা বেগমের হাত চেপে ধরে থাকা দুটো গাল থেকে মুক্তি পেয়ে একটু পেছনে সরে দাঁড়ালো। নাহার ঠান্ডা স্বরে বলল, এখন আর আমি কোনো আবেগ দেখাতে পারবো না। আমি জানি তুহিনের অবস্থান কোথায়। সে যদি সঠিক পথে চলতো তবে আজ তার এই পরিস্থিতি হতো না। আমি তার জন্য কিছু করতে পারবো না। শরীফা বেগম চোখের জল মুছতে মুছতে বললেন, তুহিন তো আমার একমাত্র ছেলে। আমি জানি সে ভুল করেছে, কিন্তু সে যে বদলে যাবে। তুহিনের বদলানোর সময় নেই। নাহার বলল, যদি সে আবার সেই পুরনো পথে ফিরে যায় তবে তার জন্য কিছু করা সম্ভব হবে না। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। শরীফা বেগমের চোখে আকাশের মতো বেদনা ফুটে উঠল। তিনি জানতেন আজকের এই পরিস্থিতি তুহিনের নিজস্ব ভুলের ফল। আমি হাত জোর করছি নাহার। এখন কষ্টের কোনো মূল্য নেই ফুপু। নাহার বলল, তুহিনের জীবনে তার হাতে আমি আর কিছু করতে পারবো না।
জুবায়ের সাহেব নাতনিকে নিয়ে বের হলেন। হেলেনা বেগমকে রেখে গেলেন মেয়ের কাছে। নাহারের মনের অবস্থা এখন সে জানে। কোনোভাবেই এই সময় একা ছাড়া উচিত হবে না। রাস্তা দিয়ে হাঁটছেন দুজন। নীরবতা ভেঙে নাহার বলল, নিজ স্বার্থে মানুষ কত কিছুই না করতে পারে। জুবায়ের সাহেব একটু সময় নিয়ে বললেন, নিজস্ব স্বার্থের প্রবণতা মানবে মনের এক অদ্ভুত ছবি। যখন স্বার্থের সুর বাজে তখন সম্পর্কের সুরক্ষা সুতোর টান পড়ে। মানুষ নিজের সুখের জন্য অন্যদের সুখকে অপেক্ষা করে, তবে সেই সুখও কি সত্যিকার? অনিবার্যভাবে স্বার্থপরতা এই খেলা মানুষকে একাকিত্বের গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। শিকদার পরিবারের সাথে শত্রুতা স্বল্প সময়ের নয়, খান পরিবারের কয়েক বছরের শত্রুতা, যার রেশ ধরে বিজনেসেও শুরু হয়েছে দুটো পরিবারের শত্রুতা। একে অপরকে টপকে উপরে ওঠা যেন এদের মোক্ষম কাজ। শিকদার বাড়ির বড় ছেলে জিয়ান, আবরার শিকদার নিজে সবকিছু সামলায়। খান আর শিকদার কোম্পানির এবার একই ডিলে প্রতিদ্বন্দ্বী হয়েছে, যার কারণে দুই দিকেই উঠে পড়ে লেগেছে। খান পরিবারের বিজনেস সামলান জুনায়েদ সাহেব, আদ্রিত সাহায্য করে। ছেলের বিয়ে নিয়ে তিনি এতটাই মনোযোগী হয়েছেন যে বিজনেস থেকে মন তার সরে গিয়েছে, যার সম্পূর্ণ সুযোগ লুফে নিচ্ছে শিকদার কোম্পানি। বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করা হয়েছে, আর আপত্তি করেনি নাহার। কারোরই বোধগম্য হচ্ছে না নাহার কিভাবে এত সহজে রাজি হলো। এমনকি আদ্রিত নিজেও ভাবতে পারছে না। রাফিয়াদের সাথে কথা হয়েছে নাহারের। রাফিদ যে নিজ ইচ্ছায় আসেনি শুনে ক্ষমা করে দিয়েছে। আবারও ফ্রেন্ডলি হয়ে গিয়েছে তারা। বিয়ের 2 দিন আগে নাহারের মনের মধ্যে যেন একটা বিশাল ঝড় বইছে। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক চলছে, কিন্তু মনে কিছুতেই শান্তি আসছে না। বারবার তার অতীতের কিছু মুহূর্ত ফিরে আসছে। আদ্রিতকে সত্যিই সবকিছু বলবে কিনা এই দ্বিধা তাকে গ্রাস করছে। বিয়ের আগের রাতে নাহার একা বসে আছে তার ঘরে, আয়নার সামনে নিজেকে দেখছে, কিন্তু যেন নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে আলাদা করতে পারছে না। মুঠোফোনের স্ক্রিনে ভেসে ওঠে অপরিচিত নম্বর দেখে তার মনে হলো সুখ কি আদৌ তাকে ছুতে পারবে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। নাহার কিছুটা চমকে গেল। দরজা খুলতেই দেখে তার দাদা জুবায়ের সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি কিছুটা চিন্তিত মুখে বললেন, তোমার কি ভালো লাগছে না? নাহার কিছু না বলে চুপ করে থাকলো, কিন্তু তার চোখে স্পষ্ট অস্থিরতা প্রকাশ পাচ্ছিল। দাদার চিন্তিত মুখ দেখে সে এক সময় বলেই ফেলল, দাদা চান, আমি মিস্টার মাহমুদকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমার অতীতটা আমাকে কষ্ট দিচ্ছে। জুবায়ের সাহেব একটু থমকে বললেন, আমি জানি তোমার ভেতরে অনেক কিছু চলছে, কিন্তু তুমি যা মনে করছো সেসব না ভেবে তোমার সামনে যা আছে সেটাকে গ্রহণ করো। আদ্রিত অনেক ভালো ছেলে, ও তোমাকে বোঝে এবং সবকিছু মেনে নিতে রাজি। নাহার বিষণ্ণ মুখে বলল, আমি জানি তিনি ভালো, কিন্তু আমি নিজে তো ঠিক করে জানি না আমি কি চাই। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, তুমি কি জানো না তোমার মনের এই দ্বিধাগুলো স্বাভাবিক? আমরা সবাই বিয়ের আগে এই ধরনের কনফিউশনে ফেস করি, কিন্তু বিশ্বাস করো একবার সম্পর্কটা শুরু হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আদ্রিত বসে আছে তার পার্টি অফিসে। নাহারের মুখটা তার চোখের সামনে বারবার ভাসছে। সে জানে নাহার কিছু লুকোচ্ছে, কিন্তু তা নিয়ে বেশি চাপ দিতে চাইছে না। হঠাৎই ফোনের রিং। সে ফোনটা তুলে দেখে অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। অদ্রিতা, তুমি জানো না তুমি কাকে বিয়ে করতে চলেছো? সাবধান হও, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আদ্রিত কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে বিয়ের পথে বাধা আসবেই, কিন্তু তার মন অটল। সে কোনোভাবেই এই বিয়েটা ভাঙতে দেবে না। মেসেজটা পড়ে আদ্রিতর চোখে চিন্তার ছায়া পড়লেও সে নাহারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু আদ্রিত এসব কিছু জানলেও নাহারের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সে সকল বাধা উপেক্ষা করে এই বিয়েটা সম্পূর্ণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত। সে জানে নাহারের সাথে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং কোনো অধ্যায় তাদের ভালোবাসাকে থামাতে পারবে না। বিয়ের দিন সকালে চারপাশে ব্যস্ততার ছোঁয়া। নাহারের বাড়ি সাজানো হয়েছে মনোরম আলোকসজ্জায়, তবে নাহারের মুখে সেই আনন্দের ছাপ নেই যে সাধারণত বিয়ের কনের মুখে দেখা যায়। তার মনে অশান্ত,
এক ধরনের অজানা আশঙ্কায় ভরা। আদ্রিতর প্রতি যে অনুভূতি তৈরি হচ্ছে সেটি কি সত্যি ভালোবাসা নাকি পরিস্থিতির চাপে মানিয়ে নেওয়ার চেষ্টা? এই প্রশ্ন তাকে ভীষণভাবে তাড়া করে বেড়াচ্ছে। এদিকে আদ্রিত একা বসে তার ভাবনার জগতে ডুবে আছে। অচেনা নম্বরের মেসেজটা তার মাথা থেকে কিছুতেই সরছে না। বিয়ের আগে নাহার তার দাদার কাছে গেল। জুবায়ের সাহেবের চোখে তখন আনন্দের ঝিলিক। তিনি নাতনির মুখে একটু অনিশ্চয়তার ছাপ দেখে বললেন, তুমি কি সত্যি রাজি? তোমার যদি কোনো দ্বিধা না থাকে এখনই বলো। নাহার মুখে একরাশ বিষণ্ণতা নিয়ে বসে থাকলো। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, অতীতের দিকে তাকিয়ে থাকলে আমরা সামনে এগোতে পারবো না। আদ্রিত তোমাকে সঠিকভাবে বুঝবে এবং সবকিছু মেনে নিবে। সময় সবকিছু ঠিক করে দিবে। নাহার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আশা করি তাই হবে। নাহারের মনের মধ্যে যেন ঝড় বইছে। সে জানে এই বিয়েটা শুধুমাত্র একটা সম্পর্কের সূচনা নয়, বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার মনে বারবার প্রশ্ন জাগছে, আমি কি আদ্রিতকে সত্যিই ভালোবাসি? এই বিয়ে কি আমার জন্য সঠিক সিদ্ধান্ত? ঠিক তখনই নাহার মুঠোফোনে একটা মেসেজ পায়। স্ক্রিনে অচেনা সেই নম্বরটি দেখে তার হৃদয় ভয় এবং দ্বিধার মিশ্রণ তৈরি হয়। মেসেজে লেখা, সুখ পাবে না তুমি। নাহার কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার হাত কাঁপছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। অতীতের সাথে বর্তমানের এই সংঘর্ষণ তাকে ভীষণভাবে আঘাত করছে। একটা মুহূর্তের জন্য নাহার নিচের দিকে তাকালো। জীবনের এতগুলো অধ্যায় পেরিয়ে এসে আজ সে একটি নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে। কিন্তু সে অধ্যায়টা কি তাকে সুখের দিকে নিয়ে যাবে নাকি কেবল অতীতের ছায়ায় ঢাকা পড়ে যাবে? নাহার মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মেসেজটা এখনো ভাসছে। সে চুপচাপ বসে আছে। ভেতরে ভেতরে এক অসম্ভব যুদ্ধ চলছে। ঠিক তখনই আদ্রিত মৃদু কণ্ঠে বলল, নাহার, তুমি যদি একটুখানি দ্বিধায় থাকো তবে আমি এই বিয়ে আরেকটু পিছিয়ে দিতে চাই। কিন্তু আমি চাই তুমি যা সিদ্ধান্ত নেবে তা তোমার সুখের জন্য হবে। নাহার চুপ করে রইল। সে বুঝলো আদ্রিত তাকে জোর করতে চাইছে না, বরং তাকে সময় দিচ্ছে, তাকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দিচ্ছে। নাহার গভীরভাবে শ্বাস নিয়ে বলল, মিস্টার মাহমুদ, আমি চাই আমাদের এই সম্পর্কটা সঠিক সিদ্ধান্ত হোক। আমার ভয় হয় আমার বাবা মায়ের সম্পর্কের মতো যদি আমাদের সম্পর্ক হয়, আমি যেভাবে বড় হয়েছি সেভাবে যদি আমার বাচ্চারাও বড় হয়। আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমি পারি না নিজের অতীত ভুলতে। আদ্রিতর মুখে এক গভীর তৃপ্তির হাসি ফুটে উঠল। আমিও তাই চাই নাহার, আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠুক আর আমরা একসাথে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি। চলুন এখন আমাকে বিবাহ করিয়া ধন্য করুন মিসেস মাহমুদ। হেসে ফেলল নাহার। আরেকটা গভীর শ্বাস নিল। মনের ভেতরের সব জটিলতাকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। চলুন মিস্টার মাহমুদ। ড্রয়িং রুমে তখন তারা একসাথে বসলো। নাহার একটা নতুন অনুভূতির অনুভব করলো। জীবন নতুন মোড় নিচ্ছে, আর এই মোড়ে দাঁড়িয়ে সে দেখতে পাচ্ছে ভালোবাসা সবসময় একরকম হয় না। কখনো কখনো ভালোবাসার সময়ের সাথে গড়ে ওঠে, বিশ্বাসের উপর ভিত্তি করে। এতক্ষণ তারা নাহারের ঘরে ছিল। নাহারের অনুরোধে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। প্রথমে কেউ রাজি না হলেও তার অনুরোধে রাজি হয়েছে। নাহারকে অন্যমনস্ক দেখে তার সাথে আলাদাভাবে কথা বলতে গিয়েছিল আদ্রিত। আদ্রিত তার দিকে তাকিয়ে আছে একেবারে নীরবভাবে। আদ্রিত ধীরে ধীরে নাহারের পাশে এসে ফিসফিস করে বলল, তুমি ঠিক আছো? নাহার মাথা নাড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেলল আদ্রিত। বিয়ে পড়ানো হলো। বিয়ে শেষে নাহার এবং আদ্রিতের হাত একসাথে ধরিয়ে দেওয়া হলো। তাদের বিয়ের মঞ্চে হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে তারা বসে রইল। নাহারের মনে এখনো কিছুটা শঙ্কা ছিল, কিন্তু আদ্রিতর উপস্থিতি তাকে যেন এক ধরনের আশ্রয় দিল। আদ্রিত নিজের ঘরে প্রবেশ করলো। নতুন জীবনের শুরুটা তাদের জন্য অন্যরকম। বিছানার মাঝখানে নাহারকে না দেখে ভ্রু কুঁচকে এলো আদ্রিতের। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখতে পেল বারান্দায় নাহারকে। এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস আটকে এসেছিল আদ্রিতের। পেছন থেকে জড়িয়ে ধরলো নাহারকে, ঘাড়ে মাথা রাখলো। আদ্রিতের সংস্পর্শে এসে শিউরে উঠল নাহার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারল না। প্রিয়সী, আদ্রিত বলল, আজ থেকে আমরা একে অপরের পাশে থাকবো। যত সমস্যা আসুক একসাথে সামলাবো। তুমি রাজি তো? নাহার মৃদু হাসলো।
আমি প্রস্তুত মিস্টার মাহমুদ, নতুন জীবনের জন্য। গভীর রাত, চারপাশ নীরব। আদৃত এবং নাহার একসাথে তাদের নতুন জীবনের প্রথম রাতটা কাটাচ্ছে। জানালা দিয়ে চাঁদের মৃদু আলো ঘরে এসে পড়ছে। নাহার শান্ত চোখে সেই আলোর দিকে তাকিয়েছিল। তার মনের ভেতরটা শান্তির পরও এক ধরনের অনিশ্চয়তা ঘুরছে। আদৃত তার পাশে বসে নীরবে তার দিকেই তাকিয়ে আছে। নাহারের চোখে ভয় এবং আশঙ্কা মিশ্রণ দেখে মৃদু হেসে বলল, তুমি এত চিন্তা করছো কেন মেয়ে? নাহার ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আদৃতের দিকে তাকালো। তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠেছে। আমার মনে হয় সবকিছু কেমন যেন হুট করে বদলে গেল। আমি এখনো নিজের অনুভূতিগুলো পুরোপুরি বুঝে উঠতে পারছি না। আদৃত মৃদু হাসলো। এটা খুব স্বাভাবিক। নতুন জীবনের শুরুতে এমনটা হওয়া কি স্বাভাবিক নয়? কিন্তু একটা কথা মনে রেখো, তুমি একা নও, আমি আছি, আমরা আছি। নাহার তার কথা শুনে কিছুটা স্বস্তি পেল। আদৃতের শক্ত হাতের স্পর্শে সে ধীরে ধীরে নিজের ভিতরে সব দ্বিধা কাটিয়ে উঠতে শুরু করলো। তার মনেও নতুন ভরসার জন্ম নিল। এমন সময় আদৃত ধীরে ধীরে নাহারের হাতটা ধরলো। তুমি চাইলে আমরা সবকিছু ধীরে ধীরে শুরু করতে পারি, কোনো তাড়াহুড়ো নেই। আমাদের সম্পর্কটা সময়ের সাথে গড়ে উঠবে, যেমন করে সময় একে একে সবকিছু সঠিকভাবে সাজিয়ে নেয়। নাহার মৃদু হাসলো। এবার তার চোখে কিছুটা আত্মবিশ্বাস ফুটে উঠল। আমি তাড়াহুড়ো করতে চাই না, সময়ের সাথে সবকিছু ঠিকঠাক হবে। বাইরের পূর্ণিমার আলোয় ঝলমল করছে চারপাশ, আর ঘরের ভেতরটা যেন এক নতুন প্রেমের আভায় রাঙানো। ভোরের স্নিগ্ধ আলো চোখ খুলল নাহার। আশেপাশে দেখে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। পুরুষালী এক বুকে আটকে আছে সে। উঠতে গেলেই বাধা পেল। ঘড়ির দিকে নজর গেলে আদৃতকে ধাক্কা মেরে সরিয়ে উঠে বসলো সে। ঘুম ভেঙে গেল আদৃতের। বিরক্ত দেখাতে গিয়েও নাহারকে সামনে দেখে যেন সব ভুলে গেল। এলোমেলো চুলে সকালের শুভ্র পরি লাগছে। নাহার আহামরি সুন্দর না হলেও আদৃতের চোখে যেন সব থেকে সুন্দরী। মুগ্ধ হয়ে চেয়ে থাকে সে। নাহার পাত্তা না দিয়ে তাড়াহুড়া করে উঠে ওয়াশরুমে চলে গেল। খানিকক্ষণ সময়ের মধ্যে ফ্রেশ হয়ে চলে এলো। আদৃত তখনও সেইভাবে বসে আছে। এভাবে কি দেখছেন? আমার বউকে। নাহার ভ্রু উঁচু করে ফেললো, মুখ দিয়ে উচ্চারণ করলো, ঢং। আদিত্যের কর্ণগোচর হতেই সে বলল, ঢং নয় হে নারী, ভালোবাসা, ভালোবাসা, আদ্রিতের ভালোবাসা। সিনু সাথে এসেছিল নাহারের। আরজুর সাথে সে ড্রয়িং রুমে বসে খেলছে। বেশ ভাব হয়ে গেছে তাদের মধ্যে। নাহার অবাক হয়েছে, কারণ সিনু সহজে কারোর সাথে মিশে না। আরজু তো নাহারকে নিয়ে জেমা বেগমের ঘরের দিকে যাচ্ছে। নাহার চুপচাপই যাচ্ছে। তার নিজের বাড়ির মতোই এই বাড়িটাও শান্ত। ঘরের দরজা আস্তে করলে আদৃত। বিছানার ওপর হয়ে শুয়ে আছেন তিনি। ঘরের অবস্থা দেখে কেমন যেন লাগছে নাহারের। আদৃত তাকে নিয়ে গেল জেমা বেগমের কাছে। ডাকতেই মুখ ফিরলেন তিনি। কয়েক পা পিছিয়ে গেল নাহার। চোখগুলো বড় বড় হয়ে গেল তার। শরীরে প্রচন্ড রকমের কাঁপাকাঁপি শুরু করেছে। হতভম্ব আদৃত চেয়ে আছে নাহারের দিকে। কিছুক্ষণ আগেও যে মেয়ে লজ্জা খুশির মিশ্রণে ছিল, সেই মেয়ের মুখের প্রতিক্রিয়া পাল্টে গেছে। এক আকাশ গাম্ভীর্যতা আর কাঠিন্য যেন ঢেকে ফেলেছে। মুখে কোনো হাসি নেই। এই নাহারকে আগে কখনো দেখা হয়নি আদৃতের। নাহারকে বেশ পছন্দ হয়েছে জেমা বেগমের। কত সুন্দর গল্প করলো, কিন্তু নাহার ছিল সম্পূর্ণ নিরুত্তর। আদৃত নাহারকে যতটা জানে তাতে যেন খানিকটা আঘাত পেয়েছে। জেমা বেগমের সাথে আদৃতের সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের মতো। স্বাচ্ছন্দ্য সবকিছু সে জেমা বেগমের সাথে শেয়ার করে। আদৃতের কাছে স্বাভাবিক আচরণ তার। তিনি আদৃত ছাড়া কারোর সাথে কথাও বলেন না। সেই মানুষটার সাথে নাহারের এমন নির্লিপ্ততা মোটেও পছন্দ হয়নি। কি হয়েছে তোমার? আদৃত শক্ত কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে তাকালো নাহার। বিয়ের প্রথম দিনই আদৃতের কণ্ঠে নিজের প্রতি রাগ দেখে তাচ্ছিল্য হাসলো সে। নড়ে চড়ে বসলো আদৃত। কি আবার হবে? তোমার নির্লিপ্ততা বোধগম্য হচ্ছে না আমার। তোমার কি শরীর খারাপ লাগছে? আলমারির কাছ থেকে আদৃতের পাশে এসে বসলো নাহার। চোখে চোখ রাখলো। মিস্টার মাহমুদ, নীরবতা কখনো কখনো সবচেয়ে গভীর উত্তর নিয়ে আসে, যখন শব্দগুলো পথ হারায়। নাহারের চোখে যেন স্পষ্ট কোনো কিছুর কষ্ট দেখতে পেল আদৃত। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো সে। ভুল কিছু কি বলে ফেললো মেয়েটাকে? নাহারের ঠোঁটের কোণে থাকা হাসি কোনো বারবার বলছে আদৃত ভুল করেছে। তার প্রতি তাচ্ছিল্যর হাসি। নিজেকে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে হলো তার। হতে পারে নাহারের মুড খারাপ ছিল,
সেই জন্য ওরকম আচরণ করছিল। তাই বলে সে বিয়ের প্রথম দিনই এভাবে কথা বলবে মেয়েটার সাথে? এই জন্যই বোধহয় নাহারের মুখে তিক্ত হাসি। নাহারের এক হাত ধরল আদিত্য, সেভাবেই বলল, বউ। নাহারের মুখের পরিবর্তন হলো, বোঝা গেল বেশ অবাক হয়েছে। আজিতর কণ্ঠে থেকে যেন মধু ঝরে পড়ছে। ফিক করে হেসে ফেলল নাহার। তোমার আকাশ যত মেঘাচ্ছন্ন হোক, এক ফোঁটা আলো সেই ঘন অন্ধকারকে ভেদ করতে যথেষ্ট। সেই এক ফোঁটা আলো হয়ে না হয় আমার আগমন তোমার জীবনে। জিয়ান আবরার শিকদার, পুরো শিকদার পরিবারে যাকে জমের মতো ভয় পায়। মুখে কেউ স্বীকার না করলেও পরিবারের কিছুজন যে তাকে একদমই পছন্দ করে না তা অজানা নয়। এর কারণও জানা, কিন্তু সে সবসময় এই বিষয়ে নির্বাক। সকলের সামনে গম্ভীর মুখে থাকলেও নিজের সামনে নিজেই যেন অসহায়। একলা ঘরে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন নিজের প্রতিচ্ছবিতে এক কুৎসিত ভাইকে দেখতে পায়। প্রতিনিয়ত তাকে উপলব্ধি করায় সে পারেনি আমানত সামলাতে। প্রতিটা জেলা তন্ন তন্ন করে খুঁজেও তার দেখা মেলেনি। শেষে যখন হাল ছেড়ে দিয়েছিল তখনই সামান্য আশার আলো হয়ে যেন কোনো এক মেসেজ এলো, যার কারণে বর্তমান এলাকার আরও সুবিধা হয়েছে তাদের চিরশত্রু খান পরিবার এই জেলাতেই। আজকে সেই বিজনেস ডিলের একটা বড় কাজ আছে, তৈরি হয়ে নিয়েছে। ড্রয়িং রুমে আসতে দেখা পায় ছোট বোনের। ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? নতুন জায়গা কিছু তুই চিনি না। ভয়ে ভয়ে বলে আরোহী। জিয়ান না করলো না, বরং সাথে নিয়ে বেরোলো। গাড়ি চলছে, জানালা দিয়ে বাইরের সবকিছু দেখছে আরোহী। মুখে কোনো কথা নেই, যেন কাউকে মনে প্রাণে খুঁজছে। জিয়ান আরোহীর দিকে একবার তাকালো, অতঃপর মুখ ফিরিয়ে নিল। জুনায়েদ সাহেবের সাথে নাহারের সম্পর্কটা যেন চোখ ধাঁধানোর। প্রথমে কেউ দেখলে হয়তো ভাববে একে অপরের শত্রু, কিন্তু সম্পর্কটা টকঝাল। কিছুক্ষণ আগেই খাবার টেবিলে কিছুটা ঝগড়া হয়ে গিয়েছিল তাদের। বিষয়বস্তু ছিল খাবার না খেয়ে অফিসে চলে যেতে চাওয়া নিয়ে। নাহার খেয়াল করেছে জুনায়েদ সাহেব কেমন চিন্তিত থাকছেন, কিন্তু সে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। সবে নতুন বউ, সব বিষয়ে মাথা ঘামানো অনুচিত মনে হয়েছে। জুনায়েদ সাহেব যখন বাইরে চলে যেতে চাচ্ছিলেন তখন নাহার ধমকে তাকে টেবিলে বসায়। ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে ফেললেন জুনায়েদ সাহেব। নাহার হাসতে গিয়েও নিজেকে সামলে নেয়। নাহার যেন কতকাল থেকে এই বাড়িতে আছে, নতুন বউ ভাবার কোনো কারণই নেই। এমনকি আয়েশা বেগম সমস্ত দায়িত্ব তুলে দিয়েছেন নাহারের হাতে। জুনায়েদ সাহেব একবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর একবার খাবারের প্লেটের দিকে। শেষে নাহারের রাগী মুখ দেখে চুপচাপ খেতে শুরু করলেন। আজিত খাওয়া ছেড়ে উঠতে চেয়েছিল, কিন্তু নাহারের মুখে দেখে চুপসে গেল সে। তার পাশেই সিনু বসেছে। এই প্রথম আজিতের সাথে সে স্বাভাবিকভাবে কথা বলছে, এমনকি খেতে খেতে তাদের মধ্যে খুনসুটিও চলছে। আয়েশা বেগমের থেকে জোর করে জেমা বেগমের জন্য সে খাবার নিয়ে যাচ্ছে। বলেছে বিয়ের প্রথম দিন ফুফু শাশুড়িকে সে নিজ হাতে খাওয়াবে। প্রথমে রাজি হননি আয়েশা বেগম, যদি নাহারের সাথে উল্টোপাল্টা আচরণ করে জেমা বেগম, এই ভয়ে। কিন্তু আজিতকে খুশি দেখালো। সে মাকে আশ্বস্ত করেছিল। ভেজিয়ে রাখা দরজা সামান্য ধাক্কা দিতেই খুলে গেল। নাহার হাতে খাবারের প্লেট নিয়ে প্রবেশ করলো। ঘরের এক কোণে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছেন তিনি। নাহার ডাকলো না, বরং খাবারের এক পাশ রেখে সে জেমা বেগমের সামনে হাঁটু ভাঁজ করে বসলো। চোখে মুখে ক্রোধের সাথে কষ্টের মিশ্রণ। কঠিন মুখে থাকলেও ভেতর থেকে যেন কোনো কিছু ছিটকে আসতে চাইছে। বন্ধুত্ব শিকড়ে থাকে, ডালে নয়। ক্ষতিগ্রস্ত পাতা ঝরে পড়লেও শিকড়ে বেঁচে থাকে তার অস্তিত্ব, তাই না জেমু? জেমা বেগম মুখ তুলে দেখলো নাহারের দিকে। নাহারের চোখের দিকে নজর যেতে দেয়ালে একদম চেপে গেলেন তিনি। হাসলো নাহার, আরো এগিয়ে আসলো জেমা বেগমের মুখের কাছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কে কে তুমি? নাহার হাসি থামিয়ে মুখোমুখি হলো জেমা বেগমের। চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল, যেন তার চোখের ভাষা কথা বলছে। কে আমি? অদ্ভুত প্রশ্ন। ধীরে ধীরে বলে উঠল নাহার। জেমা বেগমের পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। কেন এভাবে কথা বলছো? আমি তো তোমার কিচ্ছু করিনি। কাঁপা কাঁপা গলায় জেমা বেগম বললেন। নাহার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জেমা বেগমের চারপাশে পায়চারি করতে করতে বলল, আমরা সবসময় সবকিছু জানি না, মানুষের মুখোশের আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে। জেমা বেগমের শ্বাসকষ্ট হয়ে উঠল। কে তুমি? বলো আমায়, কে তুমি? কেন এখানে এসেছো? নাহারের মুখে আবার সেই রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি আমাকে চিনতে পারছো না জেমু? দেখি ভালো করে আমাকে দেখো, আমার চোখের দিকে তাকাও। জেমা বেগম এবার ভয়ে পেছনের দিকে সরে গেল। না, তুমি সে নও।
মরে গেছে ও। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। নাহার হেসে উঠল। জেমা বেগম ভয়ে জমে গেলেন, যেন তার সামনে যে মেয়ে সে কোনো মানুষ নয়, এক ভয়ঙ্কর রহস্য। পাশের টেবিল থেকে একটা ফুলদানি নিয়ে তিনি আঘাত করলেন নাহারকে। সবাই ছুটে এসেছে জেমা বেগমের ঘরে। পাগলামি শুরু করেছেন তিনি। আয়েশা বেগম নাহারের মাথায় ওড়না চেপে ধরেছে, রক্ত পড়ছে সেখান থেকে। আদ্রিত ব্যস্ত হয়ে পড়েছে জেমা বেগমকে সামলাতে। জুনায়েদ সাহেব অস্থির হয়ে ডাক্তারকে কল করেছে, আর একবার নাহারের কাছে এসে ঠিক আছে কিনা জিজ্ঞেস করছে। খুব একটা কেটে না যাওয়ার কারণে নাহার সবাইকে ব্যস্ত হতে বারণ করলো। তার সম্পূর্ণ দৃষ্টি জেমা বেগমের দিকে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যেটা আদ্রিতের নজর এড়ায়নি। নাহারকে নিয়ে বাইরে বেরিয়ে এলো আয়েশা বেগম। ড্রয়িং রুমে এসে কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিলেন। আরজুর সাথে বাইরে গিয়েছিল সিনু। বাড়িতে ঢুকে নাহারের অবস্থা দেখে আঁতকে উঠল সে। নাহার নিজের কাছে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে জানালো তার তেমন কিছু হয়নি। কিন্তু সিনু মানতে নারাজ, প্রায় পাগলামি শুরু করেছে সে। সকলেই হতবাক হয়ে দেখছে। স্বল্পভাষী শান্ত বাচ্চা ছেলেটার বোনের জন্য অস্থিরতা। নাহার কোনোভাবে সামলে নিল তাকে। তোমাকে কতবার বললাম ওর ঘরে যাওয়ার দরকার নেই, এখন দেখলে কি হলো, কিভাবে কাটালো। আয়েশা বেগমের কণ্ঠে রাগে স্পষ্ট। নাহার হেসে বলল, তেমন কিছু না আন্টি, ভুল আমারই ছিল, পড়ে গেছিলাম। আয়েশা বেগমকে দেখে মনে হলো তিনি নাহারের কথা মোটেও বিশ্বাস করেননি। পড়ে গিয়ে এরকম ক্ষত কিভাবে হয়? তিনি আরো কিছু বলবেন তার আগে সেখানে হন্তদন্ত প্রায় ছুটে এলো জুনায়েদ সাহেব। চলো চলো, হসপিটালে যাব। অস্থির হয়ে বললেন তিনি। নাহার ভ্রু কুঁচকে ফেলল, তারপর বলল, এতটুকু ক্ষতর জন্য কেউ হসপিটালে চাই? এতটুকু? কতটা কেটে গেছে? নাহারের বেশ ভালো লাগছে তার জন্য সকলের এত অস্থিরতা। কেমন যেন সুখ সুখ লাগছে। তার মা বাবা নিশ্চয়ই এরকম করতো। বাবা শব্দটা ভাবনায় আসতে গা গুলিয়ে উঠল তার। কোনো রকম ঘরে চলে এলো। ওয়াশরুমে ঢুকে একের পর এক মুখে পানির ঝাপটা দিতে শুরু করলো। এখনও সে জুনায়েদ সাহেব আর আয়েশা বেগমকে আঙ্কেল আন্টি সম্বোধন করে। অবশ্য তার কিছু বলেনি, কিন্তু তার তো উচিত ডাকা। নিজের অতীতের জন্য সে শ্বশুর শাশুড়িকে কেন সে সম্মান দিচ্ছে না? জিয়ানের গাড়ি শহরের মাঝামাঝি যেতে শুরু করেছে। আশেপাশের গ্রাম্য পরিবেশ আরোহীর মনকে বেশ শান্ত করে তুলেছে। তবে তার চোখের ভাষা আর চেহারার অস্থিরতা স্পষ্ট বুঝতে পারো জিয়ান। সে এবার গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কিছু বলছো না কেন আরোহী? আরোহী এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ভাইয়া জানি না, কিন্তু এই জায়গাটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কোনো এক সময় হয়তো এসেছিলাম, কিন্তু মনে করতে পারছি না। জিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে। পুরনো কিছু ভুলে গিয়েছো কে? এখানে আসার কোনো বিশেষ কারণ ছিল পাস্টে? আরোহী মাথা নাড়ল। মনে নেই, কিন্তু এই রাস্তাগুলো যেন আমার স্মৃতির ভেতর কোথাও লুকিয়ে আছে। জিয়ান বিষয়টি গুরুত্ব না দিয়ে আবার গাড়ির দিকে মনোযোগ দিল। আচ্ছা, দেখা যাক, হয়তো কিছু মনে পড়বে। কিছুক্ষণ পর তারা গন্তব্যে পৌঁছে গেল। বিশাল এক ব্যবসায়িক ভবনের সামনে গাড়ি থামলো। তাদের কোম্পানির একটা শাখা তৈরি হয়েছে এখানে। জিয়ান আর আরোহী একসাথে গাড়ি থেকে নামলো। সামনের দরজা দিয়ে ঢুকলেই জিয়ান তার ছোট বোনকে বলল, তুমি এখানে বসে থাকো, আমি একটু ভেতরে কাজ সেরে আসছি। আরোহী মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে আছে। চারপাশের লোকজন আর পরিবেশ দেখে তার স্মৃতিতে ভেসে উঠতে শুরু করলো কিছু অস্পষ্ট ছবি। বুকটা ধক করে উঠল, যেন তার ভিতরে কিছু এক ফেটে পড়তে চাইছে। সে ধীরে ধীরে চারপাশে তাকিয়ে দেখল। ভেতরের অফিস কক্ষ থেকে জিয়ান ফিরে এলো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরোহীকে দেখে তার মনে হলো কিছু একটা বদলেছে। বোনের মুখে অদ্ভুত এক আশার আলো ফুটে উঠেছে। জিয়ান কিছু বলল না, শুধু আরোহী হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল। গাড়িতে বসার পর তার মুখে এক ভয়ঙ্কর স্থিরতা ফুটে উঠল। মনে হচ্ছিল এই সামান্য কথোপকথনেও কিছু গভীর ভাবনা কাজ করছে তার মধ্যে। গাড়ি ছুটে চলল শহরের বাইরের দিকে। আরোহী তখনও বাইরের দিকে তাকিয়ে ভাবছে, মনটা কেমন ভারী হয়ে আছে। সে লোকটা কারা হতে পারে? আর তার চেহারাটা এত পরিচিত লাগলো কারণই বা কি? হঠাৎ রাস্তার কোনো এক পুরনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আরোহী গাড়ির জানালা দিয়ে তাকিয়ে চমকে উঠল। সেই বাড়িটা তার স্মৃতির সাথে মিলে যাচ্ছে সবকিছু। ভাইয়া, ওই বাড়িটা, বলে উঠল আরোহী। জিয়ান দ্রুত গাড়ি থামালো। কোন বাড়ি? কি হয়েছে?
আরোহী তাড়াতাড়ি বলল, ওই বাড়িটা আমি মনে করতে পারছি, ছোটবেলায় আমি এখানে এসেছিলাম, এটা আমার স্মৃতিতে ছিল। জিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি নিশ্চিত? হ্যাঁ, পুরোপুরি নিশ্চিত। আরোহীর চোখে যেন আশা ও বিস্ময় মিশ্রিত। জিয়ান গাড়ি থেকে নেমে আরোহীকে নিয়ে বাড়ির সামনে গেল। সন্ধ্যা নেমেছে। নাহার রান্নাঘরে আয়েশা বেগমের সাথে। তখনই বাড়িতে ফিরে এলো আদ্রিত। সকালে বেরিয়েছে, মাত্রই ফিরল আরজুর সাথে। সে এখানেই থাকে। আদ্রিতকে যতটা ভালোবাসে আয়েশা বেগম, আর জুনায়েদ সাহেব ঠিক ততটাই আরজুকে। এতিম ছেলেটা যেন এখন তাদের দ্বিতীয় সন্তান। আয়েশা বেগম নানান অজুহাতে নাহারকে ঘরে পাঠালো। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো নাহার। আদ্রিত বেরিয়েছে ওয়াশরুম থেকে টাওয়াল পরে। ক্লান্ত থাকায় বাড়িতে সে আগে ফ্রেশ হয়েছে। নাহারের কিছুটা অস্বস্তি হলো, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আদ্রিত জামা কাপড় পরে সোফায় বসলো। গম্ভীর দেখাচ্ছে তাকে। তার মাথা জুড়ে এখনো নাহারের সেই ঠোঁটের কোণে লেগে থাকা হাসি মুখটা ভাসছে। মেয়েটা যেন তার জীবনের এক অচেনা রহস্য নিয়ে এসেছে। কিছু একটা আছে যা তাকে অস্থির করছে। নাহারের উপস্থিতি টের পায়নি সে। নাহার নিজেই জানালো দিল। আদ্রিতর মনে হলো এসব চিন্তা এখন ঝেড়ে ফেলা উচিত। বেকার এসব ভাবনা। মুখে হাসি ফুটিয়ে নাহারকে পাশে বসালো। আদ্রিতর স্নিগ্ধ লাগছে। ঘোর লেগে যাচ্ছে নাহারের। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্রিত যেন পড়ে ফেললো নাহারের চোখের ভাষা। আর একটু কাছে বসে হাসতে লাগলো। ডুবে গেলে শেষমেশ আদ্রিতের প্রেম পুকুরে। জিয়ান আর আরোহীকে দেখে বোঝাই যাচ্ছে বেশ আশ্চর্য তারা। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জিয়ানের মুখে হাসি ফুটে উঠল। সে উৎফুল্ল কণ্ঠে বলল, ছোট দাদিমা। চমকে গেল হেলেনা বেগম। চোখ গোল গোল করে দেখলো দুজনকে। দরজার সামনে থেকে কিছুটা পিছিয়ে গেলেন তিনি। জিয়ানকে দেখে মনে হলো তার চিনতে একটু অসুবিধা হয়নি। সে আরো এগিয়ে এলো। দাদিমা। কিছুটা কেঁপে উঠলেন হেলেনা বেগম। আরোহী কিছু বুঝতে পারছেন না। সে অবাক হয়ে দেখছেন তার ভাইকে। হেলেনা বেগম নিজেকে সামলে নিয়ে বললেন, কে তুমি? জিয়ানের মুখ থেকে খানিকক্ষণের জন্য হাসি সরে গেল। পর মুহূর্তেই আবারও তা দেখা গেল। 18 বছর পর নিশ্চয়ই চেনার কথা নয়। জিয়ান ভাবতেও পারেনি এভাবে দেখা হবে। সমস্ত সম্পর্ক শেষ করে 18 বছর আগে তারা আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু জিয়ানের একটু চিনতে অসুবিধা হয়নি হেলেনা বেগমকে। মুখে বয়সের ছাপ থাকলেও জিয়ানের নজরে যেন এখনো আগের হেলেনা বেগমই আছে। আমি জিয়ান, তোমার আদরের নাতি। থমকালেন হেলেনা বেগম। ততক্ষণে জুবায়ের সাহেব ঘর থেকে বেরিয়ে এসেছেন। তিনি গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে এসেছে? গলার স্বর যেন হারিয়ে গেলেন হেলেনা বেগমের। তিনি কোনো কথা বলতে পারলেন না। জুবায়ের সাহেব এবার দরজার কাছে এলেন। দুটো ছেলে মেয়েকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কে তোমরা? দাদু ভাই, আমি জিয়ান। হেলেনা বেগমের মতোই জুবায়ের সাহেবের অবস্থা হলো। আরোই এতক্ষণে যেন চিনতে পারলেন তাদের। চকচক করে উঠল তার চোখ। দুম করে সে বলে ফেলল, ভাইয়া, নুমু এখানে নেই তো? জিয়ানের কানের তীরের মতো গিয়ে লাগলো কথাটা। ভেতর থেকে কেঁপে উঠল সে। হেলেনা বেগম চিৎকার করে বললেন, কারা তোমরা? চলে যাও এখান থেকে, কারো আপু নেই এখানে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দরজা ঠাস করে বন্ধ করে দিলেন। মুখের ওপর এভাবে দরজা বন্ধ হয়ে যাওয়ার হুঁশ ফিরল জিয়ানের। মনে যেন এবার সত্যি আশার আলো ফুটে উঠল। দরজার করাঘাত করলো সে। নিজের উপরেই রাগ হচ্ছে। কিভাবে সে ভুলে গেল দাদিমা দাদু ভাইয়ের কথা। সব জায়গায় তন্ন তন্ন করে ফেলেছে, কোথাও বাদ রাখেনি। তাহলে এই মানুষগুলোর কথা তার মাথায় এলো না কেন? হেলেনা বেগমকে ধরে সোফায় বসালেন জুবায়ের সাহেব। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে তার। এখনো দরজা ধাক্কানো শব্দ হচ্ছে। কোনোভাবে হেলেনা বেগম একটা নম্বরে ডায়াল করলেন। পরপর দুবার কল না ধরার পর আবারও দিলেন। এবার রিসিভ হলো। হেলেনা বেগম উত্তেজিত কণ্ঠে বললেন, আবার সেই তিক্ত স্মৃতি ফিরে আসছে। কল কেটে দিলেন। সময় কিছুটা চলে গেল, কিন্তু দরজার উপর থেকে এখনো শব্দ আসে। প্রতিবেশীর ভিড় জমে গেছে। পরিস্থিতির বিগড়ে যাচ্ছে দেখে জিয়ান দরজার ওপার থেকে গলা উঁচিয়ে বলল, দাদিমা, জিয়ান শিকদারকে তুমি চেনো ভালো করে? দরজার সামনে এসে দাঁড়িয়েছেন হেলেনা বেগম। একটা গাড়ি সাই করে চলে যাবার শব্দ হলো। নিশ্চয় হওয়ার জন্য দরজা খুললেন তিনি। না, নেই কেউ, চলে গেছে। কিন্তু তিনি আশ্বস্ত হতে পারলেন না। জুবায়ের সাহেবের অবস্থাও তার মতো। জুবায়ের সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হেলেনা বেগম। কানে এখনো ফোন চেপে ধরে আছে নাহার। বোঝার চেষ্টা করছে, মাত্রই সে কি শুনতে পেল। বোঝার পরে মনে হলো তার শরীর খানিকটা দুলে উঠল।
আদ্রিত সাথে থাকার কারণে সেটা টের পেল। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিন্তু নাহার নির্বাক, মুখ শক্ত, তার চোখ দুটোর মিশ্রণ প্রতিক্রিয়া। আদিত্য নিজের কাছে টেনে নিল নাহারকে। তার বক্ষস্থলে গুটিসুটি হয়ে গেল নাহার। শরীরে মনে হচ্ছে বিন্দুমাত্র শক্তি নেই। নাহারের সামনে বসে অপেক্ষা করলো। আদিত্য বুঝলো কিছু হয়েছে। সময় দিল সে নাহারকে নিজেকে সামলে নিতে। কিছুটা সময় পর আদিত্য বুকের কাছে ভেজা অনুভব করলো। কেঁপে কেঁপে উঠছে নাহারের শরীর। মেয়েটা কি কাছে? মাথায় হাত রাখলো সে। নাহার মেয়েটা শান্ত হচ্ছে না। আদ্রিতর অস্থিরতা ক্রমশই বাড়ছে। এইরকম দুর্বল নাহারকে তো সে কখনো দেখেনি। সম্পূর্ণ অপরিচিতা রূপে যেন আবিষ্কার করলো আজ। মুখ ফুটে বলছেও না কারণ কি। বুক থেকে নাহারকে তুলল আদ্রিত। মুখটা লাল টুকটুকে হয়ে গিয়েছে, চোখ থেকে এখনো পানি পড়ছে। দুই হাতে নাহারের মুখটা নিজের মুখের কাছে নিয়ে এলো সে। অতঃপর চোখের পানি মুছিয়ে দিল। এতদিনে মেয়েটাকে ভালোভাবে চেনে সে। নিজের কষ্ট কখনোই কাউকে বলে না। ভিতর থেকে দুমড়ে মুচড়ে গেলেও এই যে এখন কান্না করলো, কিন্তু বলল না কারণ কি। বারান্দায় নাহারকে নিয়ে গিয়ে বসালো আদ্রিত। আবারও তার বুকে মাথা রাখলো নাহার। দৃষ্টি স্থির করলো দূর আকাশের উজ্জ্বল চাঁদের পানে। আপনাকে একটা গল্প শোনাই মিস্টার মাহমুদ। ভীষণ করুণ কণ্ঠস্বর। আদ্রিতর বুকে যেন সজোরে কেউ আঘাত করলো। সে বলল, বলো। গভীর শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়াস চালালো নাহার। অতঃপর বলল, বছর 26 আগে একটা মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যায় তার মা। মেয়েটি সকলের নয়নের মণি হওয়ার বদলে হয়ে গেল অপয়া। বাচ্চা মেয়েটাকে সবাই দোষারোপ করলো তার মায়ের মৃত্যুর। এত কিছুর মধ্যে মেয়েটির দায়িত্ব নিল তার চাচা চাচি। সবাই যেন গা ঝাড়া হয়ে গেল, কিন্তু সুখী আর মেয়েটাকে ধরা দিল। 8 বছর চলল তার উপর নির্মম অত্যাচার। কারণ কি জানেন মিস্টার মাহমুদ? না। মেয়েটা ছিল বিশাল সম্পত্তির মালিক। তার জন্মের আগেই তার নামে দিয়েছিল দাদাজান। ফলস্বরূপ সকলের লালসার বস্তু হয়ে উঠল সে। চাচাতো 2 ভাই বোন ছিল। তাদের চোখের মনে ছিল মেয়েটা। সবসময় চেষ্টা করতে আগলে রাখার। চাচা চাচির নির্মম অত্যাচার থেকে বাঁচাতে বড় চাচাতো ভাই মেয়েটাকে বের করে দিল বাড়ি থেকে। 8 বছরের ছোট্ট মেয়েটা রাস্তায় রাস্তায় ঘোরা শুরু করলো। 2-3 দিন ফুটপাতেই ছিল। সঙ্গে ছিল মায়ের একটা ডায়েরি। আগলে রেখেছিল সে। কথা বলতে বলতে প্রায় শুকিয়ে গেছে নাহারের চোখের পানি। আর কান্না আসছে না, বরং চোখ মুছে কঠিনতার প্রকাশ হচ্ছে। আদিত্য জিজ্ঞেস করলো, তারপর? রাস্তায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার সামনে এসে থামলো একটা অটো। ভয়ে জড়সড় হয়ে বসেছিল সে, কিন্তু অটো থেকে 2 মানুষ বের হয়ে তার সামনে বসলো। মহিলাটি বুকে আগলে নিল তাকে, নিয়ে গেল নিজের সাথে। পরে মেয়েটি জানতে পারলো এরা তার ছোট দাদা দাদি। সময় কাটলো, ধীরে ধীরে বড় হলো সে। আদৌ যত্নে কোনো ত্রুটি ছিল না। সেদিন যদি তারা মেয়েটিকে নিজেদের সাথে নিয়ে না আসতো, তাহলে হয়তো রাস্তার কুকুর শিয়ালের খোরাক হতো মেয়েটা। আজও অজানা তার খোঁজ পেল কিভাবে। যখন 17 বছরে পা দিল মেয়েটা, তখন কোনো এক কারণে মায়ের সেই ডায়েরিটা খুলল। প্রথম থেকে কয়েকটা পৃষ্ঠায় 1000 খানেক কথা লেখা। শেষের পৃষ্ঠাগুলোই এসে যেন থমকে গেল সে। এতদিনের জানা কথাগুলো সব মিথ্যা হয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করলো নাহার। চোখের সামনে ভেসে উঠল পুরনো ডায়েরির একটা পাতা, বিষাক্ত কিছু লাইন। তার মধ্যে আবছা মনে পড়ল কিছুটা লাইন। যে ভালোবাসা একদিন স্বপ্ন দেখাতো, আজ তা কেবল একটি অশ্রুভরা রাত্রির স্মৃতি। বেশ কিছুক্ষণ নীরবতা। নাহার সময় নিল বলতে। আদ্রিতের আগ্রহ এখন চরম পর্যায়ে। মেয়েটা জানতো তার মাকে ছেড়ে দিয়েছিল তার বাবা, কিন্তু কারণ অজানা ছিল। সেদিন সব জেনে গেল। তার মায়ের বেস্ট ফ্রেন্ড, যার সাথে কিনা সব কিছু শেয়ার করতো, তারই সাথে সম্পর্ক ছিল তার বাবার। 2 মিলে ধোঁকা দিয়েছিল মেয়েটার মাকে। একদম মৃত্যুর গোড়ায় দাঁড় করিয়েছিল। নরম তুলোর মতো মানুষটা সহ্য করতে পারেনি। নিজেকে নিঃশেষ করে উঠে পড়ে লেগেছিল। কিন্তু তখনই তার বাঁচার একটা মাধ্যম হয়ে এলো মেয়েটা। জানতে পারলো সে সন্তান সম্ভবা। সমস্ত কষ্ট এক পাশে রেখে দিয়েছিল। পৃথিবীর বুকে হাজারো কষ্ট নিয়ে লড়াই করেছে। থমকে গেল নাহার। চুপটি করে আদ্রিতের বুকে আরো লেপতে গেল। আর কিছু বলতে ইচ্ছে করছে না। শরীরটা নীতি আসছে, চার চোখ ভারী হয়ে উঠছে। কথা অসম্পূর্ণ রেখে ঘুমের দেশে পাড়ি জমালো সে। মাথায় হাত বুলিয়ে দিল আদ্রিত। তার চোখ মুখও কেমন অসহায়ত্ব ফুটে উঠেছে। বিড়বিড় করে বলল, ভালোবাসার তীব্রতায় মুছে দেব বিষাক্ত স্মৃতিগুলো। প্রেয়সী, তুমি শুধু একটু সঙ্গ দিও। ফোনে তীব্র কর্কশ শব্দে ঘুম ভাঙল নাহারের। সময় দেখল 8টা বাজে। ধরফড়িয়ে উঠল সে।
ফোনের স্ক্রিনে জলজল করছে দাদাজান নাম। রিসিভ করলো, ওপাশ থেকে শীতল কণ্ঠ শোনা গেল। তুমি কি আজকে আসবে? নাহার একটু সময় নিল না জবাব দিতে। হ্যাঁ। জুবায়ের সাহেব যেন আশা করেনি এটা, গম্ভীর হয়ে বললেন, তুমি প্রস্তুত? সামলাতে পারবে? হুম। আর কথা বাড়ালো না। কল কাটার পর নিজের মধ্যে একটা কাঁপুনি অনুভব করলো নাহার। সে কি আসলেই প্রস্তুত? নিজে নিজেই উত্তর পেয়ে গেল, হ্যাঁ সে প্রস্তুত। নিজের অতীতের মুখোমুখি হতে সে প্রস্তুত। কিন্তু সে তো জানে না কার মাধ্যমে অতীত ফিরে এসেছে। আজ যে তোকে ঘরে না দেখে অবাক হলো, পর মুহূর্তেই ভাবলো হয়তো নিচে আছে। রাতের কথা মনে পড়তেই কেমন যেন অস্বস্তি শুরু হলো তার মধ্যে। কেঁদেছে, ভাবতেই পারছে না। সিনু থাকছে আরজুর সাথে, তাই তাকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই। বিছানা থেকে নেমে পড়লো সে, ফ্রেশ হয়ে ঘরের বাইরে বের হলো। সকালের নাস্তা তৈরি। খারাপ লাগলো দেরি করে ওঠার জন্য। আশেপাশে কোথাও আদৃত নেই। একই সাথে রাগ হলো, লোকটা নিজে যখন উঠেছে তখন কি তাকেও ডেকে দিতে পারতো না? জুনায়েদ সাহেবের মুখ বাংলার 5 বানিয়ে সোফায় বসে আছেন, হাতে খবরের কাগজ। ভ্রু কুঁচকে নাহারের। সে গিয়ে সামনে দাঁড়ালো। জুনায়েদ সাহেব যেন তাকে দেখলো না। ব্যাপারটা কি হলো? সেও পাত্তা না দিয়ে চা করে নিয়ে এলো। জুনায়েদ সাহেবের সামনে রাখতেই তিনি কোনো প্রকার কথা না বলে সেটা হাতে তুলে নিলেন। এমন ভাব দেখালেন যেন এটারই অপেক্ষা করছিলেন। আয়েশা বেগম দেখে হাসলো। বুঝলে নাহার, এখন থেকে মনে হয় চা বানানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। নাহার মুচকি হাসলো। জুনায়েদ সাহেবকেও এখন ফুরফুরা দেখাচ্ছে। গতকাল 3-4 বার সে নাহারের হাত থেকে চা খেয়েছে। নাহারের যেন মনেই হচ্ছে না সে এই বাড়ির নতুন বউ। খুব বেশি আত্মীয় নেই, যার কারণে বেশি ঝামেলা পোহাতে হচ্ছে না। তার প্রতি সকলের ব্যবহার এমন যেন কত বছর এনাদের সাথে থাকে। নাহারকে পাশে বসতে বলল জুনায়েদ সাহেব। কোনো প্রকার দ্বিধা না করে নাহার বসলো। নাহারের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। জুনায়েদ সাহেব বুঝলেন কিসের। তিনি নিজেই বললেন, তোমার যখন মন থেকে সায় দিবে তখন বাবা বলে ডেকো, কেউ জোর করছে না তোমাকে। নাহার হাসার চেষ্টা করলো। মন ভালো হলো এটা ভেবে যে সে বলার আগেই বুঝে গিয়েছে। সেই সময় সিনু এসে বসলো জুনায়েদ সাহেবের সাথে। এই বাড়ির মানুষগুলোর সাথে তার বেশ ভাব জমেছে। জুনায়েদ সাহেব ব্যস্ত হয়ে পড়লেন তার সাথে গল্প করতে। তৈরি হচ্ছে নাহাররা। মনটা কেমন খচখচ করছে তার। আদৃতকে দেখে বারবার মুখ ভেঙাচ্ছে, কিন্তু আদৃত পাত্তা দিচ্ছে না। পাত্তা দিবেই বা কেন? বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে। শ্বশুরবাড়ি শব্দটা মাথায় আসতেই মনে পড়ল রাতে নাহারের বলা কথাগুলো। আদৃত নিশ্চিত হয়ে গেছে রাতে যে গল্প তাকে শুনিয়েছিল নাহার সেটা তার নিজেরই ছিল। তাই তো আর কোনো প্রশ্ন করেনি আদৃত। শ্বশুরের বাপের বাড়ি, এইটা হলে কেমন হয়? নিজেই হেসে ফেললো আদৃত। এ কেমন নাম আবিষ্কার করলো? নাহার সন্ধিয়ান দৃষ্টিতে দেখলো। ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে দেখলো আদৃত। এভাবে পাগলের মতো হাসছেন কেন? কোন এক পাগলির প্রেমে হাউডুবু খাচ্ছি তাই। পাগলি কাকে বললেন? যাকে ভালোবাসি। হিয়ালি কথাবার্তা রাখুন তো, বলুন হাসছিলেন কেন? সবাই বিয়ের পর যায় বউয়ের বাপের বাড়ি, কিন্তু আমি তো যাচ্ছি বউয়ের বাপের বাপের বাড়ি। তাই নাম মিলাচ্ছিলাম। শ্বশুর বাড়ি না রেখে শ্বশুরের বাপের বাড়ি রাখলে কেমন হয়? নাহারের মুখ থেকে যেন কথা হারিয়ে গেল। চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। মুখ বাঁকালো সে। ব্যঙ্গাত্মক গলায় বলল, এ নাকি মন্ত্রী, জনগণের উপর না জানে নিজের উল্টাপাল্টা কথা দিয়ে কত অত্যাচার করে। একদম আস্তে বলা সত্ত্বেও আদৃতের কান অব্দি ঠিকই পৌঁছালো। তড়িৎ নাহারের কাছে এলো সে। এক হাতে কোমর চেপে উঁচু করে ধরল। আদৃতের আকস্মিক এমন কাজে নাহারের জান যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কি বললে? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো আদৃত। নাহারের জোরে হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যাচ্ছে। আদৃত দাঁত বের করে হাসলো। নাহারের ইচ্ছে হলো পৃথিবীতে যত গালি আছে সব একসাথে দিতে। ছাড়ুন, এভাবে কেউ হঠাৎ করে ধরে? ভয় পেয়েছো বুঝি? তা পাবো না, আপনার সাথে কেউ এরকম করলে বুঝতে পারতেন। হা হা করে হেসে উঠল আদৃত। নাহারের ভ্রু কুঁচকে গেল। এখানে হাসির কি বলল? হাসি থামিয়ে আদৃত বলল, আমাকে কে এভাবে উপরে তুলবে? অবশ্যই এভাবে জড়িয়ে ধরতে পারবে। রাগী চোখে তাকালো নাহার। দাঁতে দাঁত চেপে বলল, তার মানে আপনি চাচ্ছেন আপনাকে কেউ এভাবে জড়িয়ে ধরুক? এই 1 মিনিট, কোথাও আবার এটা আপনার পূর্ব অভিজ্ঞতা নয় তো? মানে আগেও কাউকে এভাবে ধরেছিলেন অথবা আপনাকে এভাবে ধরেছিল?
হাসি হারিয়ে গেল আজিতের, মুখটা কালো হয়ে গেল। নাহারের সন্ধিয়ান দৃষ্টি দেখে ইনোসেন্ট ফেস করে ফেলল। তুমি এত বড় অপবাদ দিতে পারলে বউ? ধাক্কাধাক্কি করে নিজেকে ছাড়িয়ে নিল নাহার। আজিত বিছানার উপর হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। উপরের দিকে তাকিয়ে বলল, এ কাকে বিয়ে করলাম ভাই? বিয়ের তৃতীয় দিনের মাথায় আমার চরিত্র নিয়ে কথা বলছে। এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। ড্রয়িং রুমের দিকে বারবার দেখছে হেলেনা বেগম। দুটো মানুষ বসে আছে, একের পর এক সে ফোন দিচ্ছে নাহারকে, কিন্তু রিসিভ হচ্ছেই না। এক সময় হাল ছেড়ে দিল। জুবায়ের সাহেব সোফায় একপাশে বসে আছেন, সামনে আরোহী আর জিয়ান। জুবায়ের সাহেবকে দেখেই বোঝা যাচ্ছে তিনি একটুও খুশি নন। এখন আসার কারণ কি? জিয়ান মাথা নিচু করে আছে, কোনো জবাব দিচ্ছে না। বিরক্ত হলো আরোহী। সে ছোটবেলায় একবার এসেছিল এই বাড়িতে, তাই তো চেনা চেনা লেগেছিল, কিন্তু জিয়ান কোনোদিনও আসেনি। আরোহী বলল, নামু? এই নামের এখানে কেউ থাকে না। দাদাজান, আপনি এইভাবে কথা বলছেন কেন? গতকাল আমাদের না হয় চিনতে পারেননি, এটাই তো বললেন। সেই জন্য বের করে দিয়েছিলেন, কিন্তু আজকে তো পরিচয় দিলাম। এমন কি প্রমাণ? আমাদের উপস্থিতি কি আপনাদের বিরক্ত করছে? সেটা যদি বুঝতেই পেরেছো, তাহলে এখনো এখানে বসে আছো কেন? অপমানে মুখ থমথমে হয়ে গেছে জিয়ানের, কিন্তু সে কোনো প্রতিবাদ করছে না। এটা কি তাদের প্রাপ্য ছিল না? আরোহী বলল, নামুর জন্য। বললাম তো, এই নামে কেউ এখানে থাকে না। এবার যেন আশা হারিয়ে ফেলেছে আরোহী আর জিয়ান। কিন্তু প্রতিবেশীদের থেকে তারা জানতে পেরেছে এই বাড়ির এক মেয়ে 3 দিন আগেই বিয়ে হয়েছে। সামান্য আশা নিয়ে তারা এত অপমান সহ্য করেছে। জুবায়ের সাহেবের খারাপ লাগছে এমন ব্যবহার করতে, কিন্তু এই মুহূর্তে সেটা করাই প্রয়োজন বলে মনে করছেন। হেলেনা বেগম সৌজন্যতার জন্য কিছু নাস্তা তাদের সামনে দিলেন। জিয়ান আর আরোহী বড় আদরে ছিল তার কাছে, এখনো আছে, কিন্তু পরিস্থিতি আজ সবকিছু উলটপালট করে দিয়েছে। কলিং বেল বাজলে প্রায় আঁতকে উঠলেন হেলেনা বেগম। কোনো কিছুর পূর্বাভাস যেন তিনি এখনই পাচ্ছেন। পরপর 2 বার বাজলো। কাউকে দরজা খুলতে না দেখে ভ্রু কুঁচকে গেল জিয়ানের। সে উঠতে যাবে, সেই সময় হেলেনা বেগম দরজার দিকে গেল। নাহারের হঠাৎ হওয়া পরিবর্তন দেখছে আদিত্য। সোফায় গম্ভীর মুখে বসেছে নাহার, সামনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আরোহী আর জিয়ান। আদিত্য নিজেও বিষণ্ণিত জিয়ানকে এখানে দেখে। বিজনেস এবং পারিবারিক সূত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত তারা। এভাবে মুখোমুখি হয়ে দুজনেই বিষণ্ণিত হয়েছে। একই সাথে দুজনের মুখে রাগের আভা। আদিত্যর হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে দাদা শ্বশুর সামনে, তাহলে নিহাতি তাকে ভদ্রতা দেখাতে হচ্ছে। জিয়ান তো বলেই ফেলল, তুই এখানে কি করছিস? দাদাজান এখানে কি করে? আদিত্য রাগী চোখে তাকিয়ে বলল, সম্মান দিয়ে কথা বলো, আমি এই বাড়ির একমাত্র জামাই। বেশ আশ্চর্য হলো জিয়ান। চোখগুলো গিয়ে স্থির হলো নাহারের পানে, যে কিনা তার দিকেই তাকিয়ে আছে। আদিত্য তাকালো জুবায়ের সাহেবের দিকে। তিনি মাথা ঝাঁকিয়ে চুপ থাকতে বললেন। নাহার জুবায়ের সাহেবের দিকে ফিরে বলল, আমি এনাদের চিনতে পারছি না দাদাজান, যদি পরিচয় দিতেন। চিনেও যেন না চেনার ভান করলো, তা বুঝতে অসুবিধা হলো না জুবায়ের সাহেবের। কোনো রকম তৎপরতা ছাড়াই তিনি বললেন, তোমার চাচাজান এর ছেলে মেয়ে ওরা, জিয়ান আর আরোহী। থমকে গেল জিয়ান আরোহী। নাহারের দিকে তাদের সম্পূর্ণ দৃষ্টি পড়ল। দুজনের মুখ থেকে একই সাথে একটা শব্দ বেরিয়ে এলো, নামু। দেখা গেল বেশি অবাক হয়েছে আদিত্য। তার চোখগুলো বড় বড় হয়ে গেল, মস্তিষ্ক কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেল যেন। সম্পর্কে হিসাব মিলাতে বেশ বেগ পেতে হলো তার। যখনই সবটা প্রায় বুঝে গেল, তখন যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিছুটা কেঁপে উঠল সে। তার ভাবনা যদি সত্যি হয়, নাহার শান্ত স্থির, কোনো প্রকার আবেগহীন। জিয়ান আরোহী একটু সময় নিল না, প্রায় হামলে পড়ল নাহারের উপর। দুজন একই সাথে নাহারকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল 2 পাশ থেকে, কিন্তু নাহারের কোনো প্রতিক্রিয়া নেই। 2 ভাই বোনের এমন অবস্থা যেন আজ কতগুলো বছর পর তারা হারিয়েছে যাওয়ার মূল্যবান কিছু ফিরে পেল। নামু। প্রায় কেঁদেই ফেলেছে আরোহী। কোনো মতে ছাড়িয়ে নেয় নিজেকে নাহার। জিয়ান চেপে ধরে নাহারের 2 কাঁধ। আদিত্য সেটা দেখে বসা থেকে উঠে গেলেই জুবায়ের সাহেব তাকে থামিয়ে দেয়। নামো, আমাদের নামো। এতগুলো বছর তোকে কোথাও না কোথাও খুঁজেছি, আর কোনো ভয় নেই তো নামু। এখন আর তোকে কেউ কোনো অত্যাচার করতে পারবে না। কত বড় হয়ে গিয়েছিস।
সেই ভরসাযোগ্য হাত, যে হাতগুলো একসময় তাকে সব বিপদ থেকে আড়াল করত। এতক্ষণে শীতল হয়ে থাকা নাহার যেন মুহূর্তেই পরিবর্তন হলো। অজস্র অশ্রুকণা ভিড় করলো তার চোখে, গাল বেয়ে ঝরে পড়লো সেগুলো। ফুপিয়ে উঠল সে। জিয়ান পরম যত্নে তাকে বুকে আগলে নিল, ব্যস্ত হয়ে পড়লো কান্না থামাতে। আজিতর মনে হচ্ছে তার বুকে কেউ হাতুড় দিয়ে আঘাত করছে। এভাবে একটা ছেলের সাথে ভালোবাসার মানুষটাকে দেখে নিশ্চয়ই শান্ত থাকার কথা নয়, হোক না তার চাচাতো ভাই বোন। কিন্তু সাক্ষাৎ তো অনেকদিন পর। রাগে রক্তিম হচ্ছে আজিত চোখগুলো। জুবায়ের সাহেব বোধহয় সেটা বুঝতে পারলেন। তার মনেও কিছু প্রশ্ন উকি দিচ্ছে। নাহার এত সহজে সবটা মেনে নিল, তাহলে তো তারাই জিয়ান এবং আরোহীকে সাদরে গ্রহণ করতে পারত। নাহারের জন্যই তো গতকাল থেকে ছেলে মেয়ে দুটোর সাথে অস্বাভাবিক আচরণ করলো। সবকিছুর এক নিমেষেই ভুলে গেল নাহার। জুবায়ের সাহেব আজিতের কাঁধে হাত দিয়ে বললেন, শান্ত হও। ওদের সম্পর্কটা ছিল নিজেদের ভাই বোনের থেকেও মধুর। কোনো উল্টাপাল্টা চিন্তা মাথায় এনো না। আদিত্য কিছুটা স্বস্তি পেলেও শান্ত হতে পারল না। হাজারখানেক প্রশ্ন তার মস্তিষ্কে ভিড় করলো, কিছুতেই মেলাতে পারছে না। নামো, কাঁদিস না, শান্ত হ, নামো। সোফায় বসলো নাহারকে নিয়ে ওরা দুজনে। কিছুক্ষণের মধ্যে একদম শান্ত হয়ে গেল নাহার। প্রশ্ন করলো জিয়ানকে, তোমরা এই ঠিকানা কিভাবে পেলে? সবকিছু বলল আরোহী। নাহার শুনল। শেষে সে তাকালো হেলেনা বেগম আর জুবায়ের সাহেবের দিকে। চোখের ইশারা করতে তারা নিজেদের গম্ভীর্যর খোলস থেকে বেরিয়ে এলো। একদম স্বাভাবিকভাবে কথা বলল জিয়ান আর আরোহীর সাথে। চাচা চান, চাচিমা, তারা কোথায়? লাল হয়ে গেল জিয়ানের চোখগুলো, চোখ বন্ধ করে ফেলল। জানি না। নাহার জানতো এমন উত্তরই পাবে। সে দাদা দাদিকে দেখে বুঝতে পারলো তারা ভেতর থেকে একটুও খুশি নয়। অতীতকে নিজের জীবনে ফিরিয়ে নেওয়াতে তারা অসন্তুষ্ট। নজরুল শিকদার তোমার কি হয় নাহার? গম্ভীর কণ্ঠে প্রশ্নটা শুনে সকলে আজিতের দিকে তাকালো। নাহারের ঠোঁটের কোণে একটু হাসির রেখা, যা সোজা আঘাত করলো আজিতের বুকে। চারপাশ যেন ঘুরতে শুরু করলো। তার ভাবনায় কি ঠিক? শান্ত স্নিগ্ধ ঘর, ড্রিম লাইটের আলোয় দেখা যাচ্ছে ঘরের জানালার কাছে বসে আছে একজন। দৃষ্টি তার স্থির বাইরের অন্ধকার আকাশে। মনে যেমন কালো মেঘ জমে, আকাশেও যেন ঠিক একই রকম মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে। বিছানায় বসে নাহার দেখছে আদ্রিতকে। ভেসে এলো আদ্রিতর শীতল কণ্ঠ, তুমি আগে থেকে সব জানতে? হ্যাঁ। আবারও নীরব হলো পরিবেশ। নাহার গিয়ে আদ্রিতর সামনে বসলো। বাইরের দিকে চোখ স্থির করে বলল, গতকালের অসম্পূর্ণ গল্পটা সম্পূর্ণ করার সময় এসেছে। মাথা নাড়ল আজিত। নাহার এক হাত চেপে ধরল আজিতের। মেয়েটা সময়ের সাথে সাথে বাস্তবতাকে যেন মেনে নিল। এত সম্পত্তির মালিক হয়েও সে সাধারণভাবেই নিজেকে গড়ে নিল। শুরু হলো লড়াই। কিশোরী বয়সে এক ছেলের প্রেমে পাগল প্রায় হয়ে তখন তাকে প্রপোজ করলো, তখন রিজেক্ট হয়ে গেল। গুটিয়ে নিল নিজেকে। যখন সব কিছু মেনে নিয়ে সামনে এগোতে শুরু করলো, তখনই ঝড়ের মতো কারো আগমনে ভেঙে চুরে গেল সব। দেখা মিলল বাবার সাথে, সব থেকে ঘৃণিত মানুষটার সাথে। তার সাথে ছিল ছোট্ট একটা বাচ্চা ছেলে। বিধ্বস্ত রক্তাক্ত অবস্থায় ছিল তারা। সাহায্য চেয়েছিল মেয়েটির থেকে। তখনও লোকটা জানতো না মেয়েটি তার নিজের মেয়ে। বাচ্চা ছেলেটাকে তুলে দিল মেয়েটির হাতে। চোখের সামনে কতগুলো হিংস্র মানুষের শিকার হলো লোকটা। রাজনীতি করতো কি না তাই। আজই তোর কথা গুলো গলাতে আটকে গেছে, তবুও অনেক কষ্টে প্রশ্ন করলো, সিনু? যা ভেবেছেন তাই। আর শুনতে পারছে না আজিত। কানে যেন কেউ লাভা ঢেলে দিচ্ছে। নিজের এত বছরের বিশ্বাস এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যাবে সেটা যেন কল্পনাও করতে পারেনি। নাহারের দিকে তাকাতেও বুক চিরে যাচ্ছে যেন। মেয়েটার ঠোঁটের কোণে যেন হাসি। কি অদ্ভুত মেয়ে। চোখ বন্ধ করলো আজিত। তৎক্ষণাৎ ভেসে উঠল নাহারের সেই মুখটা, যখন জিজ্ঞেস করেছিল, নজরুল শিকদার তোমার কি হয়? তখন কতটা তিক্ত হাসি নিয়ে উচ্চারণ করেছিল, আমার চর্মদাতা। না, আর ভাবতে পারছে না। চোখের কোণে জল নিয়ে অন্ধকারের চেয়ে আছে নাহার। কষ্টগুলো বুঝি আজ একটু হলেও কমে গেছে। নিজেকে হালকা লাগছে। বিছানার উপর সাইলেন্ট করে রাখা ফোনটার আলো জ্বলে উঠল। স্ক্রিনের দীর্ঘ একটা মেসেজ, কিন্তু দুজনের কেউই দেখলো না। নিজেদের ভাবনার মশগুল তারা। একজন সব সম্পর্কের হিসাব মিলাতে ব্যস্ত, তো আরেকজন নিজেকে অন্ধকারে বিলীন করতে। অন্ধকারের প্রশ্নের উত্তর খুঁজছে সে। এত সহজে সবকিছু ঠিক হয়ে গেল তার জীবনে। জুনায়েদ সাহেবের সাথে সম্পর্কের সামান্য হলেও চিড় ধরেছে নাহারের। নিজেকে যেন আড়াল করে নিয়েছেন তিনি।
নাহারের উপর কোনো প্রভাব পড়েনি এসবের, যেন সে জানতো এমন কিছুই হবে। খানবাড়িতে ফেরার পর থেকে আজিত কেমন অনুভূতিহীন হয়ে গেছে। জিয়ান আর আরোহী এখনো আছে নাহারের বাড়িতে। আজিত চলে আসায় নাহারও আসতে বাধ্য হয়েছে। সিনুকে ছাড়েনি নাহার, নিয়ে এসেছে নিজের সাথে। ছোট ছেলেটা বোনের নির্লিপ্ততায় কোনো কথা বলেনি, শুধু মাথা নাড়িয়ে সায় দিয়ে গেছে। আজিতের দিকে তাকালে মনে হচ্ছিল সে যেন নিজেকে একেবারেই গুটিয়ে ফেলেছে। মাঝে মাঝে তার দৃষ্টি ছুটে যাচ্ছিল জানালার বাইরে, যেন কিছু খুঁজে পাচ্ছে সে সেখানে। নাহার ভেবেছিল আজিতের সাথে একান্তে কথা বললে হয়তো কিছু পরিবর্তন আসবে। মিস্টার মাহমুদ, নাহার আসতে বলল। আপনি কি ভাবছেন? আজিত কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই না। নাহার বুঝতে পেরেছিল আজিতের মাঝে কি ধরনের যন্ত্রণা চলছে। সে নিজেকে আড়াল করে রাখলেও নাহার জানতো তার ভিতরের কষ্টের কথা। সে বলল, এটা কষ্টকর, কিন্তু আমাদের একসাথে থাকতে হবে। সেই মুহূর্তে সিনু এসে নাহারের কোলে বসে পড়ল। আপু, তুমি এত চিন্তিত কেন? নাহার তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি সিনু। তোমার দাদু ভাই কোথায়? জানি না, সকালের পর আর আমার সাথে খেলেনি। সিনু বলল, কিন্তু তার চোখে সামান্য উদ্বিগ্ন ছিল। ছোট করে শ্বাস ফেলল নাহার। মিস্টার মাহমুদ, চলুন আমরা একটু বাইরে হাঁটতে যাই, হতে পারে কিছুটা পরিবর্তন আসবে। নাহার প্রস্তাব দিল। আজিত কিছুক্ষণ ভাবল, তারপর সায় দিল। চলো। তারা তিনজন একসাথে বের হলো। সিনুর খুশির হাসি সবকিছু মুছে দিতে পারবে কিনা সেটাই ছিল তাদের প্রত্যাশা। তারা যখন বাড়ির বাইরে বের হলো, তাপ আর রোদ মিশে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করেছে। সিনু আনন্দের সঙ্গে হেঁটে চলল, আর নাহার ও আজিত একে অপরের পাশে হাঁটতে লাগলো। এতদিন পর বাইরে আসা হলো। আজিত বলল, তার গলায় এক ধরনের সতেজতা। হ্যাঁ, কিছুক্ষণ অন্তত বের হয়ে দেখা দরকার। নাহার উত্তর দিল। তাদের সামনে একটি পার্ক ছিল, যেখানে শিশুরা খেলছে। সিনু আনন্দে দৌড়াতে শুরু করলো। নাহার আর আজিত একটু দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। ইদানিং সিনুর মধ্যে পরিবর্তন এসেছে। আগে যেমন চুপচাপ থাকতো, এখন যেন ততটাই চঞ্চল হয়েছে। ওর হাসিতে কিছুটা শান্তি পেতে পারি। নাহার বলল, যদিও আমাদের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আজিত মাথা নাড়িয়ে সায় দিল। নাহার আজিতের দিকে তাকে একটু আশ্বস্ত হলো। আপনার এতখানি পরিবর্তন আশা করিনি। হয়তো। আজিত বলল, কিন্তু আমি চাই তুমি এ নিয়ে চিন্তা না করো। আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সিনুর হাসি। সিনু তখন একটি খেলনা নিয়ে খেলতে যাচ্ছিল, আর সে তাদের দিকে ফিরে এলো। আপু, এখানে এসো। নাহার ও আজিত একে অপরের দেখে হাসলো এবং সিনুর দিকে এগিয়ে গেল। হাসি আনন্দের মাঝে তারা নিজেদের সমস্যাগুলো ভুলে গেল। কিন্তু নাহারের মনে ছিল জুনায়েদ সাহেবের সাথে সম্পর্কে যে চিড় ধরেছে তা কিভাবে আগের মতো স্বাভাবিক করবে। এটা শুধু একদিনের ব্যাপার নয়। নাহার ভাবতে লাগলো, তাদের মধ্যে যতটা সম্ভব বোঝাপড়া তৈরি করতে হবে, আর আদ্রিত্যের সাথে সম্পর্কটাও নতুন করে গড়ে তুলতে হবে। পার্কটা বাড়ির সামনে হওয়ায় ছাদ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। জুনায়েদ সাহেবের ছাদে দাঁড়িয়েছিলেন। হালকা শিরশিরে বাতাস বইছে। তিনি দেখছেন নাহারের। মেয়েটা হাসছে, অথচ এখনো সব থেকে কষ্ট পাওয়ার কথা ওই মেয়েটারই। নিজেকে তিনি নাহারের সামনে কোনোভাবেই দাঁড় করাতে পারছে না। তার বোনের জন্য আজ মেয়েটার এরকম অবস্থা। নাহার তার বোনের সৎ মেয়ে। ওই ছোট্ট ছেলেটা তার বোনের নিজের ছেলে, যাকে এত বছর ধরে খোঁজা হলো, যার জন্য জেমা বেগম উদ্বিগ্ন। নজরুল সাহেব আর নেই। এসব ভাবতেই যেন বুকের চিনচিনে ব্যথা হচ্ছে। কোন মুখে মেয়েটার সামনে দাঁড়াবে সে? এতদিন জানতো শিকদার বাড়ির বড় ছেলে নজরুল শিকদারের জন্য তার বোনের এই করুণ দশা, কিন্তু আজ যেন সব জানা কথাগুলো ফিকে হয়ে গেল। ঘৃণা আসছে নিজের বোনের প্রতি, সাথে নজরুল সাহেবের। বুকে চেপে ধরে নিচে বসে পড়ল তিনি। অসহায় যন্ত্রণা হচ্ছে, চোখগুলো ঘোলা হয়ে আসছে। নিচে বসে চুপচাপ চোখ বুজেই রইল জুনায়েদ সাহেব। চারপাশে যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বারবার তার স্মৃতিতে ভেসে আসছে জেমা বেগমের আকুতি আর নাহারের মুখ। মেয়েটার অবর্ণনীয় কষ্টের স্মৃতিচিহ্ন যেন প্রতিটি মুহূর্তে তার বুকের ভেতর গভীরভাবে গেঁথে গেছে। এতদিন যে কষ্টের কারণটা নজরুল সাহেবকে মনে করেছিলেন, আজ তা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এই সব কিছু আসলে তার বোনের জন্যই ঘটেছে। এই সত্য মেনে নিতে তার ভেতরে তীব্র তিক্ততা তৈরি হচ্ছিল। জিয়ান আর আরোহী জুবায়ের সাহেবকে বুঝিয়েই চলেছে নিজেদের সাথে যাওয়ার জন্য, কিন্তু তারা নিজেদের কথায় অটল। সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা আর ফিরবে না সেই জায়গায়।
কারণ তো অজানা নয় জিয়ানের। তাদের দাদিজান সম্পত্তির লোভে কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করেছিল জুবায়ের সাহেব আর হেলেনা বেগমকে, সব কিছুই জানে সে। আরোহীও জানে, তবে সব নয়। জুবায়ের সাহেব কপালে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মুখের ভিতরে এক ধরনের হতাশা আর কষ্ট জমে আছে। কিছু বলার জন্য ঠোঁট নাড়লেন, কিন্তু শব্দগুলো যেন কোথাও আটকে গেল। জিয়ান তবু হাল ছাড়েনি, আরও একটু জোরের সাথে বলল, দাদাজান প্লিজ একবার শুধু আমাদের জন্য আসো। আমাদের ঘরে থাকতে হবে না, মেহমানদের মতোই থাকবেন, কিন্তু আসুন তো। জুবায়ের সাহেবের মাথা নাড়লেন, কিন্তু তার চোখে স্পষ্ট না বলার সংকেত। তিনি নিঃশব্দে জানিয়ে দিলেন, ওখানে আমায় ফেরার মতো আর কিছু নেই জিয়ান। যেখানে নিজের মানুষগুলোর কাছ থেকে অপমান পেয়েছি সেখানে ফিরতে চাই না। আরোহী তখন তাদের দাদিমা হেলেনা বেগমের দিকে তাকালো। সেই শান্ত স্বভাবের নারীটিও যেন দৃঢ়কল্পিত। চোখ দুটো সামান্য ভারী হয়ে উঠল। তিনি শক্ত হয়ে বললেন, তোমরা আমাদের বোঝার চেষ্টা করো। আমাদের জন্য কিছু জায়গা ছেড়ে দিতে হয় জীবন থেকে। যেটা হারিয়েছে সেটা আর ফেরানো সম্ভব নয়। জিয়ান একটু হতাশ হয়ে পড়ল। এতগুলো বছর পেরিয়ে গেছে, তবু কষ্টের স্মৃতিগুলো যেন এখনো জীবন্ত। আরোহী যেন হাল ছাড়তে নারাজ। সে কিছুক্ষণ চুপ থেকে হেলেনা বেগমের হাতটা ধরে বলল, দাদিমা, আপনাদের ভুল বোঝাবুঝির জন্য কেন আমরা সেই সম্পর্কের সুখ থেকে বঞ্চিত হব? দাদিজান হয়তো তখন ভুল করেছিলেন, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন তো আপনারা আমার পরিবার, আমাদের কাছ থেকে দূরে থাকবেন কেন? জুবায়ের সাহেব ওই প্রথম আরোহীর দিকে তাকালেন। তার মুখের কোণায় হালকা একটা মুচকি হাসি ফুটল। তিনি বুঝতে পারলেন তারা তাদের ভালোবাসায় জড়াতে চাইছে, ভেঙে পড়া পরিবারটাকে আবার এক করতে চাইছে, কিন্তু তিনি এখনও নিজেকে ওদের কাছে আরও বেশি দূরে সরিয়ে রাখতে চাইছেন। আর হে জিহান, আমরা সুখে আছি। কাছে থাকলেই সব মুশকিলের সমাধান হয় না। কণ্ঠস্বরে অনুতাপের ছোঁয়া ছিল। যা হারিয়েছে তা ফেরানো অসম্ভব। তোমাদের দাদিমা সেই পুরনো কষ্টগুলো মুছে ফেলতে পারবে না। আমাদের ভালোবাসা, সেটাই আমাদের জন্য অনেক। আরোহী আর জিয়ান একে অপরের দিকে তাকালো, যেন নিজেদের ভেতর কিছু বোঝাবুঝির ইঙ্গিত হলো। তারা একযোগে বলল, যাই হোক না কেন, আমরা আপনাদের ওই বাড়িতে নিয়ে যাবই। সব কিছু বদলানো হয়েছে। আপনার দুঃখের চিঠিগুলোকে মুছে নতুন করে একটা শুরু করার সুযোগ দিন আমাদের। জুবায়ের সাহেব এবং হেলেনা বেগম কিছুক্ষণ নিঃশব্দে ওদের দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে এক ধরনের অজানা অভিমান আর ভালোবাসা মিলেমিশে রইল। হালকা শিরশিরে হাওয়া যেন খানিকটা আশ্রয় দিচ্ছে নাহারকে। পার্কের বেঞ্চে বসে তার মনে যেন হাজারো চিন্তামগ্ন। পাশে বসে আদৃত্য চুপচাপ, মুখে কিছু বলতে পারছে না, যেন কোনো অদৃশ্য দেয়াল তাদের আলাদা করে রেখেছে। সিনু ছোট ছোট পায়ে দৌড়ে সামনে ঘাসে ঢেকে থাকা মাটি যেন তার জন্য খেলার ক্ষেত হয়ে উঠেছে। কিন্তু নাহার ও আদৃতের মাঝে এমন এক শূন্যতা, যা যেন হাজার কোথাও পূরণ হবে না। হঠাৎ নাহার আদৃতের দিকে তাকিয়ে একটু খালি ভ্রু কুচকালো। কিছু বলতে চাইছিলেন? নাহার জিজ্ঞাসা করলো। আদৃত চোখে এক ধরনের বিষণ্ণতা। সে মাথা নাড়ল। চিন্তা করছিলাম অনেক কিছুই, কিন্তু বলার মতো ভাষা নেই। নাহার একটু হাসলো, যদিও সেটা খানিকটা তিক্ততার। আপনার মতো মানুষদের মাঝে কোনো অনুভূতি কাজ করে কিনা সেটা বোঝা আমার জন্য খুবই কঠিন। আদৃত মুখে হালকা হতাশ ছোঁয়া দেখা গেল। কিছু বলতে যাবে, ঠিক তখনই সিনু দৌড়ে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, আপু ভাইয়া, তোমরা এখানে বসে আছো কেন? আমি খেলার জন্য অপেক্ষা করছি। তাদের দুজনের দিকে তাকিয়ে সে বাচ্চামি ভরা চোখে বলল, আমরা কি বন্ধু না? নাহার তার ভাইকে কোলে তুলে নিয়ে বলল, বন্ধু হওয়ার জন্য একটু সাহস থাকতে হয় জানো, যা আমাদের মধ্যে বর্তমানে নেই। জুনায়েদ সাহেব চোখ খুলেই দেখতে পেলেন রাগান্বিত নাহারকে। তার দিকেই তাকিয়ে আছে। চারিপাশে তাকিয়ে বুঝলেন নিজের ঘরে তিনি, ডাক্তারও তার পাশে। আশা বেগমের চোখ মুখ ফোলা, আদৃত্যের গম্ভীর মুখ। সবাইকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে গলা যেন শুকিয়ে যাচ্ছে। হাসার চেষ্টা করতেই নাহারের চোখ আরো কুঞ্চিত হলো। দৃঢ় কণ্ঠে নাহার বলল, এত বড় সাহস কেমন করে হয় আপনার? নিজের শরীরের এতটুকু পরোয়া নেই? জুনায়েদ সাহেব নীরবে তার কথা শুনে গেলেন, চোখে খানিকটা অপরাধবোধের ছায়া। তিনি জানতেন নাহারের এই উদ্বেগ কতটা অযথার্থ, তবুও মুখ খুলে কিছু বলতে পারছিলেন না। এর মধ্যে আদৃত এক ধাপ এগিয়ে শান্ত স্বরে বলল, একটু শান্ত হও। ডাক্তার কিছুক্ষণ তাদের দিকে তাকিয়েছিলেন, এরপর বলে উঠল, বিষয়টি গুরুতর। জুনায়েদ সাহেবের সম্পূর্ণ বিশ্রাম জরুরি। তার শরীর অনেক দুর্বল, আর একটু অমনোযোগী হলে সমস্যা আরও বাড়বে।
আয়েশা বেগম, যিনি এতক্ষণে নীরবে চোখ মুছছিলেন, অসহায়ভাবে বললেন, এত কিছুর মধ্যে একবারও ভাবলে না আমাদের কথা? জুনায়েদ সাহেব নিঃশব্দে তার কথাগুলো শুনছিলেন। আস্তে আস্তে তাকালেন নাহারের দিকে, বললেন, আমি জানি তোমরা সবাই আমার জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু আমি নিজেই অনেকটা অসহায় হয়ে পড়েছি। নাহার একটু থমকালো। নাহার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। একসময় ভাঙা কণ্ঠে বলল, এভাবে নিজের শরীর নিয়ে অবহেলা করেন কেন? আপনি কি বুঝতে পারেন না আমাদের এই পরিবারের কত বড় অংশ আপনি? আপনার কিছু হলে আমরা কিভাবে চলবো? জুনায়েদ সাহেব কিছু বলতে গিয়েও থেমে গেলেন। চোখের কোণে জমা অশ্রুগুলো আলগোছে মুছে ফেললেন। আরজিত কাছে এসে বাবার কাঁধে হাত রাখলো। তোমার শরীরের যত্ন নেওয়া এখন বাধ্যতামূলক বাবা। আমাদের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। এতদিন ধরে সব দায়িত্ব কাঁধে নিয়ে চলেছ, এবার একটু আমাদের উপর ভরসা করতে শিখো। একটু নরম কণ্ঠে আয়েশা বেগম বললেন, তোমার তো সবসময় একটাই অভ্যাস, কষ্টের কথা মুখ ফুটে কাউকে বলো না। এভাবে নিজেকে একা একা ভেঙে দিলে কি করে হবে? জুনায়েদ সাহেব একটু মুচকি এসে বললেন, তোমাদের এতটা ভালোবাসা দেখলে আমার কষ্ট যেন কোথাও পালিয়ে যায়। তোমাদের এই ভালোবাসার জন্য আমি কিছুটা হলেও আরও বেঁচে থাকতে চাই। নাহার এগিয়ে এসে তার হাতটা ধরে বলল, তাহলে প্রতিশ্রুতি দিন নিজের যত্ন নেবেন, আর সব সময় এভাবে আমাদের দূরে ঠেলে দিবেন না। জুনায়েদ সাহেব মাথা নেড়ে সম্মতি দিলেন। সবাই হাসলো। ছাদে তাকে ওরকম অবস্থায় পেয়ে যেন সকলের অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। বন্ধুত্ব শিকড়ে থাকে, ঢালে নয়। ক্ষতিগ্রস্ত পাতা ঝরে পড়লেও শিকড়ে বেঁচে থাকে তার অস্তিত্ব। যেমন চিৎকার করে নাহারকে থামতে বলল জেমা বেগম। মাথা দুই হাতে চেপে ধরে পাগলের মতো আচরণ করতে শুরু করলো, ঠিক যেমন আগেও নাহারের মুখে ওই কথা শুনে করেছিল। নাহার হাসলো। মায়ের ডায়েরির প্রথম কয়েকটা পাতা তার এই লাইনগুলো লেখা ছিল। তার মা জেমা বেগমকে জেমু ডাকতো। প্রায় সময় এই লাইনগুলো বলতো, কিন্তু জেমা বেগম কি করলেন? তাচ্ছিল্যের হাসলো নাহার। সহ্য করতে পারছেন না আপনি? তাহলে আমার মা কিভাবে আপনার ধোঁকা সহ্য করেছিল? কথাটা যেন জেমা বেগমকে মুহূর্তেই শান্ত করে দিল। অদ্ভুত চোখে তিনি নাহারের দিকে তাকালেন। চোখে মুখে যে প্রশ্ন উঠছে পড়ছে তা নাহারের বুঝতে দেরি হলো না। সে বলল, মায়ের এই কথাগুলোর মর্যাদা কেন দিতে পারলেন না আপনি? তো তুমি নাজিয়ার মেয়ে? ঠোঁট প্রসারিত করে হাসলো নাহার। ভয়ে গুটিয়ে গেলেন জেমা বেগম। ওই লোকটার সাথে মিলে কি জঘন্যভাবে না মাকে ঠকিয়েছিলেন। লোকটা তো তার পাপের শাস্তি পেয়েছে, কিন্তু আপনি? নাহার তার ঠান্ডা কণ্ঠে কথাগুলো শেষ করতেই জেমা বেগম যেন আরো ছোট হয়ে গেলেন। তার চোখে ভয়ের ছায়া নেমে এলো, কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না। নাহারের চোখ জলজল করছে রাগ এবং ঘৃণা, যা জেমা বেগমের দিকে স্থির তাকিয়ে আছে। কেন চুপ হয়ে গেলেন? নাহার পূর্ণনায় প্রশ্ন করল, কেন এমন করলেন? আমার মা কি আপনাকে তার নিজের বোনের মতো ভালোবাসেনি? জেমা বেগমের চোখে পানি জমতে শুরু করলো। তিনি কিছুটা কাপা গলায় বললেন, আমি জানি নাহার, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু পরিস্থিতি। নাহার হাসলো, যেন তার মায়ের কষ্ট আর ভালোবাসাকে কোনো প্রকার সান্ত্বনা বা অজুহাত দিয়ে ঢেকে দেওয়া যায় না। পরিস্থিতি? নিজের স্বার্থের জন্য আপনি একজন নির্দোষ মানুষকে কষ্ট দিলেন, মাকে ঠকালেন, তবু নিজেকে সঠিক বলে ভাবেন? জেমা বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। নাহার সে তাচ্ছিল্য দৃষ্টি দেখাচ্ছিল, যেন সেই ক্ষতগুলো তার মুছে ফেলা সম্ভব নয়। জেমা বেগমের হাত দুটো কাঁপতে কাঁপতে উঠল। চোখের কোণে বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। তিনি আস্ত করে বললেন, তুমি জানো না, আমি নিজে আজও সেই পাপের বোঝা বইছি। আমার ভুলের জন্য আমি শাস্তি পাচ্ছি, নিজের ছেলেকে হারিয়ে। আপনার এই কথাগুলো আর আপনার কৃত্রিম অনুতাপ আমার মায়ের সেই ক্ষতগুলো মুছে দিতে পারবে না। নাহার ঠান্ডা গলায় বলল, আপনার মতো মানুষ কখনোই বুঝবে না ভালোবাসা কাকে বলে। এতক্ষণে কিছুটা সামলে নিয়ে জেমা বেগম শুধু ফিসফিস করে বললেন, তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না নাহার? নাহার সেই প্রশ্নের কোনো উত্তর দিল না। উত্তরের দরকারই বা কি ছিল? তার চোখেই তো সব উত্তর ছিল। অপরাধবোধ, রাগ আর সেই সব অবিচারের প্রতিফলন, যা সে কোনোদিনও ভুলতে পারবে না। বাড়ির সবাই ঘরে ঢুকলো। তারা এতক্ষণ দরজার পাশেই ছিল। জেমা বেগমকে সুস্থভাবে কথা বলতে দেখে তারা কিছুটা অবাক হয়েছিল। আদ্রিতের চোখে আজ শ্রদ্ধাবোধ, ভালোবাসার পরিবর্তে ঘৃণা আর কষ্টের প্রকাশ পাচ্ছে। সিনু এসে নাহারের পাশে দাঁড়ালো। জেমা বেগমের দিকে অপলক তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না। নাহার এক হাত টেনে জেমা বেগমের সামনে দাঁড়ালো, কিন্তু সিনু তৎক্ষণাৎ সরে গেল। বাচ্চা ছেলেটার মুখে অদ্ভুতভাবে গম্ভীর। নাহার মুচকি হাসল। আপনার শাস্তি হয়তো এটাই হবে, নিজের ছেলেকে সামনে পেয়েও ছুতে না পারা, ছেলের চোখে নিজের প্রতি ঘৃণা দেখা।
সন্ধ্যার হালকা অন্ধকারে চারপাশের সবকিছু যেন আলতোভাবে মিশে যাচ্ছে রহস্যের এক আবরণে। গাছের পাতাগুলো নীরবে দোল খেতে থাকে, আর পাখিদের গুঞ্জন ধীরে ধীরে থেমে আসছে। শহরের কোলাহল একটু একটু করে মিলিয়ে যায় রাতের শান্তির মধ্যে। অল্প বাতাসে উড়তে থাকা ধুলো কণাগুলো যেন এক ধরনের মায়াজাল সৃষ্টি করে। এই সময় মনে হয় প্রকৃতি নিজেই নিঃশব্দে কথা বলে, আর তার সেই ভাষায় এক ধরনের নীরব ভালোবাসার গল্প লুকিয়ে থাকে। খানবাড়ির বাগানের দোলনায় সিনুকে নিয়ে বসে আছে নাহার। বোনের কোলে মাথা রেখে আছে সিনু। নাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি তার সাথে কথা বললে না কেন? তোমার মাথায় এভাবে হাত বুলিয়ে দেওয়া তো তার কাজ, সে তো তোমার না। আমি তো তোমাকে কত কষ্ট দিতাম। কোনো উত্তর এলো না। নাহার চোখ বন্ধ করে রইল, ভাবনায় অনেক কিছু। একটা সময় ছিল যখন এই বাচ্চা ছেলেটাকে সে সহ্য করতে পারতো না। দুই চোখের বিষ মনে হতো। কতই না অবহেলা করেছে, কিন্তু ধীরে ধীরে যেন জীবনের একটি বড় অংশে পরিণত হলো তার সব থেকে ঘৃণার দুই মানুষের সন্তান। নিজের প্রতি একাকার সমান ভালোবাসা দেখতে পায় সে সিনুর চোখে। ওই যে বিকেলের দিকে জেমা বেগমের আর্তনাদ শুনেও ছোট ছেলেটা একবারও এগিয়ে গেল না, মা বলে ডাকলো না। সেটা কি সিনু নাহারের জন্য করেছে? বোন কষ্ট পাবে ভেবে কি কাছে যায়নি? নিজের এরকম ভাবনায় হেসে ফেলল নাহার। হ্যাঁ, এটাই সত্যি। নাহারের সামান্য কষ্ট বাচ্চা ছেলেটার কাছে অনেক কিছু। তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্য। পিছন থেকে সে দেখছে। তার হাতে থাকা নাহারের ফোনের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে একটা ভিডিও 4 দিন আগে তাদের বিয়ের রাতের। সেটাকে সযত্নে ডিলিট করলো আদিত্য। যে নাম্বার থেকে এসেছে সেটা দেখলো। এবারে তাকালো নাহারের দিকে। তার প্রিয়সী, তার শান্তি। নাহারের মনে কেমন যেন অস্থিরতা। সে আস্তে আস্তে শিকদার বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। দৃষ্টি স্থির। এক অদৃশ্য আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছে। বাড়ির গেটের সামনে পৌঁছাতেই চোখে পড়ে আগের মতোই পরিচিত চেহারা, পরিচিত গাছপালা। কিন্তু সময়ের পরিবর্তন যেন এখানেও স্পষ্ট। কিছুটা কষ্টে মনে পড়ে যায় আগের সব স্মৃতি। জিয়ান ও আরোহী তার পাশে। তারা জানে নাহারাজ বেশ উত্তেজিত, বিশেষ করে শিকদার বাড়িতে যাওয়ার কারণে। আদিত্য পেছনে দাঁড়িয়ে আছে, তার চোখে বিষণ্ণতা। সে যেন কিছু একটা ভাবছে, কিন্তু কি তা বুঝতে পারছে না নাহার। জুবায়ের সাহেব আর হেলেনা বেগম ইতোমধ্যে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। নাহার বাড়ির ভিতরে প্রবেশ করতেই তাকে স্বাগত জানাতে এগিয়ে আসলেন আরোহীর স্বামী রিয়াজ, সাথে সিনুর বয়সী তাদের ছেলে রাত। নাহার সামান্য হাসি দিয়ে বলল, ভালো। যখন সবাই আদ্রিতকে নিয়ে ব্যস্ত হলো তখন নাহারের মনে পড়ে গত কিছুদিন ধরে আদ্রিতের সাথে তার সম্পর্কের অবস্থা কেমন। যে ভালোবাসা ও সমর্থন সে আদ্রিতর কাছ থেকে পেয়েছে তার জন্য কৃতজ্ঞতা অনুভব করলো নাহার। কিন্তু আদ্রিতের মুখে সে হাসিটা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। জিয়ান নাহারের দিকে তাকিয়ে বলল, নামো, মনে পড়ে তোর এখানে আমাদের স্মৃতিগুলো? নাহার মাথা নেড়ে উত্তর দিল, তারা কোথায়? জিয়ান গম্ভীর হয়ে বলল, তাদের পাপের শাস্তি তারা ভোগ করছে। নাহার জিয়ানের শক্ত মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। ঘুরে দেখতে শুরু করলো বাড়িটা। নাহারের মন কিছুটা হালকা হলো। সে জানে এই পরিবারের মধ্যে সে কতটা প্রিয়, কিন্তু আবারও মনে পড়ে যায় মায়ের কথা। একসময় সে যে ঘরটায় থাকতো সেটা ছিল তার মায়ের। ঘরটার বাইরে দাঁড়িয়ে যেন কেঁপে উঠল সে। নিজেকে দুর্বল লাগলো। এক পা করে ঘরের ভিতর প্রবেশ করলো। কোনো পরিবর্তন নেই। মনে হচ্ছে প্রতিদিন নিয়ম করে ঘরটা পরিষ্কার করা হতো। টেবিলে মায়ের ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সেটার ওপর হাত বুলালো নাহার। চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়লো পানি। নাহার দীর্ঘ সময় ধরে মায়ের ছবির দিকে তাকিয়ে রইল। মনের অগোচরে কিছু অস্থিরতা, কিছু বেদনা তাকে পুড়ে ফেলছে। ঘরটার মধ্যে শুনশান নীরবতা। নাহারের চোখে এক ধরনের শূন্যতা। তবে কিছু একটা ছিল যা তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। এখানেই তার শিকড়, তার পরিচয়। আদ্রিতের সঙ্গে তার সম্পর্ক এখন কেমন? কেন সে আগের মতো হাসে না? সবকিছু যেন অদৃশ্য ছায়ায় ঢাকা পড়ে গেছে। অথচ এই বাড়ির মাঝে তার এক সময়ের সুখ। মনোযোগের সঙ্গেই নাহার আরও একবার ঘরটাকে দেখে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে হাজির হলো আদ্রিত। চুপচাপ দাঁড়িয়ে আছে, একাকী মৃদু হাসি দিয়ে। কি হলো? নাহার তার দিকে তাকিয়ে বলল। আদ্রিত যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার চোখে যেন কিছু অজানা কষ্ট, কিছু দুঃখ। নাহার তার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু মনে হলো যেন তারা দুজন একে অপর থেকে অনেক দূরে। নাহারকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করলো আদ্রিত। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, ভালোবাসায় যদি একে অপরকে হারানোর ভয় না থাকে, তাহলে সেই ভালোবাসার সার্থকতা কতটুকু? নাহার শান্তভাবে বলল,
ভালোবাসা যদি সত্যিই হয় তবে হারানোর ভয় না থাকলেও সে ভালোবাসা প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে থাকে। নাহার মৃদু গলায় বলল, তার কথায় এক ধরনের অস্থিরতা ছিল, যেন মনে মনে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আদ্রিত তার কপালে চুমু খেয়ে বলল, তাহলে কি তুমি আমায় কখনো হারাতে চাও না? নাহার কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে কিছুটা উদ্বেগ নিয়ে বলল, আমরা যদি নিজেদের হারাতে শুরু করি তবে একে অপরকে ধরে রাখাও সম্ভব হবে না মিস্টার মাহমুদ। ভালোবাসা আসলে শুধু একে অপরকে আঁকড়ে ধরার নাম নয়, এটা একে অপরকে নিজেদের মধ্যে থাকতে দেওয়া, একটা পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার নাম। আদ্রিত কিছুটা থমকে গিয়ে নাহারের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছ, তবে কখনো কখনো এই স্বাধীনতাটাও ভয় পায়, বিশেষ করে যখন কেউ হারানোর ভয়ে থাকেন। আমরা একে অপরকে ভালোবাসি, তবে একে অপরকে মুক্তও রাখতে হবে আদ্রিত। একে অপরের জীবনে প্রবাহিত হতে হবে, কিন্তু কখনো আটকে না রেখে। আদ্রিত কিছুক্ষণ নীরব থাকার পর তার চোখে এক ধরনের তৃপ্তি দেখতে পেল নাহার। তাহলে তুমি মনে করো আমরা ঠিক পথে আছি? নাহার একটু হেসে বলল, ঠিক পথ কখনো সহজ হয় না মিস্টার মাহমুদ, তবে যদি একে অপরকে সত্যি ভালোবাসি তবে সঠিক পথ আমরা খুঁজে পাবো। আদ্রিত তার হাতের স্পর্শ আরো শক্ত করে ধরল, যেন নিঃশ্বাসের আরেকটি দৃঢ় প্রতীক হয়ে উঠল তাদের সম্পর্কের ভিতর। খানবাড়ির সাথে শিকদার বাড়ির পুরনো শত্রুতা মিটে গেলেও তারা যেন এখনো সহজ হয়ে উঠতে পারেনি। কোনো একটা খাদ রয়েই গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নাহারকে সকাল থেকে। আদ্রিত চোখে মুখে গম্ভীর চিন্তার ছাপ। নাহারের কোনো খোঁজ না পাওয়ায় সে যেন কেমন উন্মত্ত হয়ে উঠেছে। বাড়ির সবাই দুশ্চিন্তায় আচ্ছন্ন, বিশেষ করে জুনায়েদ সাহেব, তিনি যেন দিশেহারা হয়ে উঠেছেন। আদ্রিত পুরো এলাকায় খোঁজ নিচ্ছে, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফোন করছে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। একসময় সে সিদ্ধান্ত নেয় নাহারের পুরনো বন্ধুর বাড়িতে যাবে, হয়তো সেখানে কিছু সূত্র পাওয়া যাবে। জুনায়েদ সাহেব রাগে হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলছেন। তার একটাই কথা, শিকদার বাড়ির কেউ নাহারকে কিডন্যাপ করেছে। শিকদার বংশের বিশাল সম্পত্তির একমাত্র মালিক নাহার। এর জন্যই হয়তো জিয়ানরা তাকে এত বছর পর খুঁজে নিয়ে এসেছে। তা না হলে শিকদার বাড়িতে আসার 3 দিন পরই মেয়েটা উধাও হয়ে যাবে কিভাবে? জিয়ানের অবস্থা খারাপ, এতদিন পর বোনকে পেয়েও হারাতে হলো। নিজের বোনের মতো ভালোবেসে এসেছে নাহারকে। জুনায়েদ সাহেবের কথাগুলো যেন তার কান দিয়ে ঢুকছেই না। বিকেল হয়ে গেছে, খোঁজ পাওয়া যায়নি নাহারের। তার বন্ধু বান্ধব সকলের বাড়িতে খোঁজ করা হয়েছে। হঠাৎ আরোহী বলল, ভাইয়া, নাবু কি ওখানে যেতে পারে? জিয়ান এগিয়ে এসে অস্থির কণ্ঠে বলল, কোথায়? আরোহী গভীর শ্বাস নিল, তার চোখে জল টলমল করছে। সে ধীরে ধীরে বলল, দাদাজানের পুরনো ভিটে, সেই নদীর পার। আদিত্য কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো, চিন্তাগুলো যেন ডানা বাঁধলো। নদীর পাড়ে? সে অবাক হয়ে প্রশ্ন করলো। আরোহী বলল, হ্যাঁ, সে ছোটবেলা থেকে ওখানে যেতে ভালোবাসতো। দাদাজানের পুরনো ভিটে যেন ওর জন্য এক ধরনের শান্তির আশ্রয়। আদিত্য আর এক মুহূর্ত দেরি করলো না, সে দ্রুত নদীর পাড়ের দিকে ছুটে চলল। জিয়ান আর আরজুও তার সাথে ছুটছে। রাস্তা পেরোতে গিয়ে তার মনের ভেতরে এক ধরনের শঙ্কা ও আশা যেন সমানভাবে খেলা করছে। নদীর পাড়ে পৌঁছাতে তারা কিছুক্ষণের জন্য থেমে গেল। রাতের অন্ধকারে চাঁদের আলো নদীর পানিতে মিশে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে, যেন প্রকৃতিও তাদের পথ দেখাচ্ছে। দূরে পুরনো ভিটাটা অন্ধকারের আবছা দেখা যাচ্ছে। আদ্রিত ধীরে ধীরে এগিয়ে গেল, আর তার ধুকবুকানো হৃদয় যেন এই মুহূর্তের জন্য থেমে গেল। জিয়ান আর আরজু পেছন থেকে তাকে সমর্থন করে এগিয়ে চলছে। আদ্রিতর মনের গভীরে অজানা এক ভয়, দুশ্চিন্তা। নাহারের খোঁজে এত দূর এসে পৌঁছালো, একটুখানি আশার আলো মনে জাগলেও সে অদৃশ্য আশঙ্কায় হাতছানিতে বিদ্ধ। আদ্রিত চুপচাপ চারপাশটা পর্যবেক্ষণ করছে, তার চোখে খানিকক্ষণের জন্য স্বস্তির ছাপ নেই। পুরনো ভিটার দরজার সামনে এসে আদ্রিত নীরব হয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতরে হয়তো তার সমস্ত প্রশ্নের উত্তর অপেক্ষা করছে, হয়তো তার হৃদয়ের কম্পন থামবে, কিংবা আরো বেড়ে যাবে। আদ্রিত ধীরে ধীরে দরজার কাছে গিয়ে হাত বাড়ালো। ঠান্ডা বাতাসে দরজার পুরনো কাঠের কম্পন যেন তার ভেতরে অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। দরজাটা হালকা ঠেলতেই একটা খসখসে শব্দ খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখতে পেল একটা মৃদু আলো জ্বলছে, যেন কেউ সেখানে অপেক্ষা করছে। আদ্রিত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন এভাবে এক মুহূর্ত জন্য থমকে গেলেই নাহারের উপস্থিতি স্পর্শ পাবে। নামু, তুই কি এখানে আছিস? কোনো উত্তর নেই। অন্ধকার ঘরের ভিতরে কেবল বাতাসের শ্রোতা শোনা যাচ্ছে।
আজিত ধীরে ধীরে পা ফেলে ঘরের মধ্যে ঢুকলো। হঠাৎ তার চোখে পড়ল কোণে ছোট একটা বেঞ্চে নাহার বসে আছে, চুপচাপ নীরব। তার চোখে কেমন যেন বিষণ্ণতার ছাপ। সেই কাঙ্ক্ষিত হাসিটি নেই নাহারের মুখে। নাহার বলে আজিত ছুটে গিয়েও দাঁড়িয়ে পড়ল। নাহার ধীরে মাথা তুলে তাকালো। তার চোখের গম্ভীরে যেন অনেক দিনের অজানা ব্যথা জমে আছে। নাহারের পেছনে বন্দুক তাক করে দাঁড়িয়েছে একজন। হালকা আলোয় তার মুখ স্পষ্ট নয়, হাত পা বাঁধা নাহারের। ঠোঁটের কোণে বেয়ে রক্ত পড়ছে। ধীরে ধীরে সামনে এলো পিছনের লোকটা। চমকে উঠল উপস্থিত আদ্ররা। স্পষ্ট স্বরে আরজু বলল, রাফিদ। বিশ্রীভাবে হাসলো রাফিদ। নাহারের পাশে চেয়ারটায় বসলো, বন্দুক তাক করে রেখেছে নাহারের মাথায়। রাফিদ চেয়ারে বসে আজিতের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। তার চোখে অদ্ভুত এক পৈশাচিক উল্লাসের ছাপ, যেন সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তুমি জানো অজিতা, রাফিদ আস্তে আস্তে বলল, তোমার জন্য আমাকে রিজেক্ট করেছিল নাহার। এখন আমি ওকে নিজের করে নিব, না হলে আর কারোর হতে দিব না। আজিতের মুখে কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। জানে এই মুহূর্তে রাফিদকে প্রতিহত করতে গেলে নাহারের বিপদ আরো বাড়বে। রাফিদ, তুই এই নোংরা খেলা বন্ধ কর। আজিত গর্জে উঠল, নাহারের কোনো ক্ষতি হলে আমি তোকে ছেড়ে দেব না। রাফিদ একটুখানি হাসলো, ঠান্ডা অথচ ভয়ঙ্কর হাসি। তুই বুঝিস না আজিতা, নাহার আমার অধিকার, আমি ভালোবাসি ওকে। তোরা কেবল বাধা হয়ে দাঁড়াচ্ছিস। রাফিদ, তুই জানিস না তুই কি করছিস। ভালোবাসা কখনো জোর করে হয় না। তাছাড়া তুই যদি নাহারকে ভালোবাসতিস তাহলে ওর মাথায় বন্দুক ধরছিস কিভাবে? নাহার তোকে কখনো ক্ষমা করবে না। রাফিদ কয়েক মুহূর্তে চুপ করে থেকে গম্ভীরভাবে বলল, ক্ষমা? নাহার আমার সাথে থাকবে না, ক্ষমা চাইবার দরকারও হবে না, কারণ এই রাতের পর তোর কেউ আর নাহারকে দেখতে পাবে না। এই বলে সে বন্দুকটা নাহারের মাথায় আরো শক্ত করে চেপে ধরল। নাহারের মুখে নীরবে তাকিয়ে রইল, যেন নিজের পরিস্থিতির চেয়ে অন্য কিছু চিন্তায় ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে সাইরেনের শব্দ ভেসে এলো। পুলিশ এসে পৌঁছেছে। রাফিদ একটু বিচলিত হলো, কিন্তু তবুও সে বন্দুকটি সরায়নি। জিয়ান এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, রাফিদ, আর কোনো উপায় নেই, পুলিশের হাতে নিজেকে তুলে দে। নাহারের কোনো ক্ষতি করিস না, এটা তোর শেষ সুযোগ। রাফিদ তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে একবার দেখে নিল, যেন এই শেষ মুহূর্তে সে কিছুতেই হাল ছাড়তে চায় না। ট্রিগারে চাপ দিল সে। গুলির দ্বিতীয় শব্দ। চারপাশ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। গুলির শব্দের প্রতিধ্বনি মিলে যাওয়ার যেন পুরো ঘর স্তব্ধতায় ঢেকে গেল। বাতাসের ভেতর কেমন ভরাট একটা চাপা শব্দের আভাস, যেন শব্দের গর্জন পাথরের দেয়ালে আটকা পড়ে ফিরে এসেছে। জানালার ফাঁক দিয়ে ফাঁকা চাঁদের আলোটা তীব্র হলেও কেমন যেন স্থির, যেন আলোতেও কোনো কম্পন নেই। নিস্তব্ধতা এতটাই ঘৃণভূত যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দই কর্কশ শোনাচ্ছে। চারপাশে ভয় আর উদ্বেগের চোরাস্রোত বয়ে যাচ্ছে, যার স্পর্শে যেন সময়ও আটকে গেল। চারপাশে থমথমে নীরবতা। রাফিদ যখন নাহারের মাথায় বন্দুক চেপে ধরে ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, তখনই হঠাৎ গুলির তীব্র শব্দ হলো, কিন্তু সেটা রাফিদের বন্দুক থেকে নয়। রাফিদ চমকে উঠল, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। সে দেখতে পেল তার নিজের হাতে রক্ত ঝরছে। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, আর সেখানে রাফিয়াত দাঁড়িয়ে আছে, চোখে অনুশোচনার ছাপ। তার হাতে ধরা বন্দুক থেকে ধোঁয়া বের হচ্ছে। রাফিদ, আর না, অনেক হয়েছে। রাফিয়াত কঠিন কণ্ঠে বলল, তুই যা করছিলি সেটা ভালোবাসা না, এটা নোংরামি। তুই যদি সত্যিই নাহারকে ভালোবাসতিস তবে তার সুখের কথা আগে ভাবতিস। রাফিদ ব্যথায় কাতরাতে রাফিয়াদের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বিপক্ষে চলে গেলে। রাফিয়াদ এক নিঃশ্বাসে উত্তর দিল, আমি তোকে ভালোবাসি বলেই তোকে থামানোর চেষ্টা করছি রাফিদ। ভুল পথে চলেছিস তুই। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আজিত দ্রুত নাহারের দিকে ছুটে গেল। নাহারের চোখ সামান্য স্বস্তির ছাপ দেখে যাচ্ছে। সে বলল, রাফিয়াত, আপনার জন্য আজ আমি বেঁচে আছি। রাফিদ নিঃশব্দে তাকিয়ে থাকলো রাফিয়াদের দিকে। তার চোখে অপরাধবোধ আর আক্ষেপের মিশ্রণ। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করলো, আর সে নিজেই মাথা নিচু করে ধীরে ধীরে পুলিশের সাথে চলে গেল। আজিত জড়িয়ে ধরল রাফিয়াতকে। এ যেন সেই পুরনো বন্ধুত্বের মিলন। জুনায়েদ সাহেব নাহারকে জড়িয়ে ধরলেন, আর তার কণ্ঠ কাঁপছে। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আর না, আর কোনো বিপদ হবে না।
আজিত নাহারের পাশে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন তাদের জন্য নতুন দিনের সূচনা হয়েছে, যেন নাহারের জীবনে আর কোনো অন্ধকার থাকবে না। রাতের ঘটনার পর সবাই যেন দীর্ঘশ্বাস ফেলল। নাহারের মুখে ক্ষীণ হাসির আভাস দেখা দিলেও চোখের গভীর লুকানো বিষাদের ছায়া স্পষ্ট। এত বড় দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, সেই রেশ এখনো কাটেনি। সকালে বাড়ির সবাই নাহারের পাশে বসে তাকে সাহস দিচ্ছে। জুনায়েদ সাহেব রাফিয়াতকে বারবার ধন্যবাদ দিচ্ছে, তার চোখে কৃতজ্ঞতার অশ্রু জমছে। তিনি রাফিয়াতকে বললেন, তুমি না থাকলে আজ আমার মেয়েকে হয়তো হারিয়ে ফেলতাম। রাফিয়াত বিনয়ের সাথে মাথা নিচু করল। তার মুখে মৃদু হাসি থাকলেও মনে কেমন যেন অদ্ভুত এক তৃপ্তি আর দায়িত্বের অনুভূতি খেলা যাচ্ছে, যেন রাহারকে রক্ষা করার মধ্য দিয়ে নিজের মনেরও কোনো একটা দায়ভারকে সম্পূর্ণ করলো। এমন সময় নাহার তার হাত বাড়িয়ে রাফিয়াতের দিকে হাত স্পর্শ করলো। তার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। আস্তে আস্তে বলল, ধন্যবাদ রাফিয়াত। রাফিয়াত এক মৃদু হাসি দিয়ে বলল, তুমি আমার বন্ধুর কাছে মূল্যবান নাহার, আমি কোনোদিন তোমাকে বিপদে পড়তে দেখব না, এটাই আমার প্রতিশ্রুতি। সবাই মিলে এক নতুন সকাল উদযাপন করলো, যেন তাদের জীবনে আরো একটা নতুন শুরু হলো। পুরনো আঘাতগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে আর নাহারের জীবনে নতুন করে আশার আলো ফুটে উঠছে। কিন্তু তারপরও আকাশে যেন কিছুটা মেঘের ছায়া রয়ে গেল। নাহার এখনো জানে না ভবিষ্যতে কি আছে তার জন্য, তবে তার পাশে আজিত আর পরিবারের সবাই আছে, এটাই তার জন্য এখন সবচেয়ে বড় আশ্রয়। সকালে যখন নাহার কাউকে না বলে দাদাজানের সেই পুরনো ভিটায় যায়, তখন সেখানে আগে থেকে উপস্থিত ছিল রাফিদ। সামান্য বিচলিত হয়নি নাহার, যা অবাক করে রাফিদকে। আমি তোকে ভালোবাসি নাহার। এটা ভালোবাসা নয়, ভালোবাসলে আমার সাথে এত কিছু করতে পারতি না। এত কিছু? এই যে আমাকে আননোন নাম্বার থেকে হুমকি দেওয়া, বাড়িতে চিরকুট রাখা, তুহিনকে সাহায্য করা, মিস্টার মাহমুদের অফিসে নিজের লোক রাখা, শেষে ফ্যাক ভিডিও মিস্টার মাহমুদকে সেন্ড করা। তুই আগে থেকেই জানতিস? রাফিদের চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাস ঝলকে উঠল। সে সামলে নিয়ে নাহারের দিকে এক পা এগিয়ে এলো, যেন কিছু বলতে চায়, কিন্তু নাহার শান্ত মুখে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে একরকম কঠিন নির্লিপ্ত অভিব্যক্তি। তুই কিভাবে জানলি? রাফিয়াদ ফিস করে বলল, যেন নিজের ভেতর লুকানো দুর্বলতা ঢাকতে চাইল। নাহার হাসলো, বলল, তোর চিরকুটগুলো পড়ে বুঝেছিলাম একজন যেভাবে প্রতিশোধ নিতে চায় তুই ঠিক সেইভাবেই এগোচ্ছিস। তুই ভালোবাসা বলছিস, কিন্তু এটা তো আমার উপর এক ধরনের নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা। রাফিদ তার মুঠো চেপে ধরল, তার চোখে এক ধরনের হতাশা আর রাগ ফুটে উঠল। তুই বুঝতে পারছিস না নাহার, তোর প্রতি আমার কতটা আবেগ। তুই তোর আবেগের নামে আমাকে ভয় দেখাস, আমাকে নিয়ে ছেলে খেলা করিস। এটা ভালোবাসা না রাফিদ, এটা শুধু তোর নিজের অহংকার তৃপ্ত করা। নাহার দৃঢ় কণ্ঠে বলল। এক মুহূর্তে নীরবতা, তারপর রাফিদ বলল, তাহলে তুই কি চাস? নাহার গম্ভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি স্বাধীনতা চাই, আর সৎ মনে থাকা মানুষদের, তোর মতো লোকদের ভালোবাসা আমার প্রয়োজন নেই। অন্ধকারে দোলনার পাশে দাঁড়িয়ে নাহারের দিকে অপলক তাকিয়ে রইল আজিত। বাগানের মৃদু আলোয় তার চোখে অদ্ভুত এক স্নিগ্ধতা, এক রহস্য প্রসারিত। আর ঠিক সেই মুহূর্তে নাহারের চোখ খুলে যায়। আদিত্য চাহনি দেখে তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? নাহার কৌতূহল নিয়ে প্রশ্ন করে। আদিত্য একটু এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলল, তোমাকে আর সিনুকে এমনভাবে দেখতেই ভালো লাগে, যেন সমস্ত পৃথিবীর কোলাহল থেকে দূরে তোমরা নিজেদের এক নির্ভুত জগতে আছো। নাহার হেসে বলে, আপনি তো এতদিন আমার কাছে থেকেও আমার সেই জগতের সন্ধান পেতে চাননি মিস্টার মাহমুদ, কেন আজ হঠাৎ এই আগ্রহ? আজই তো গম্ভীর এক শ্বাস নেয়। নাহারের চোখের দিকে সোজা তাকিয়ে বলে, কারণ হয়তো সেই আগ্রহ, সেই ভালোবাসা এতদিনে বুঝতে শিখেছি। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে হয়তো কখনো নিজের অনুভূতি প্রকাশ করিনি, কিন্তু আজ বুঝতে পারি তুমি আমার কাছে কতখানি মূল্যবান। নাহার কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, আপনি জানেন তো মিস্টার মাহমুদ, আমি এই ভালোবাসার পথ সহজে মেনে নিতে পারি না। আমি অনেক ভেঙেছি, অনেকটা পুড়েছি, তবু জীবন থেকে কিছু আশা এখনো কি রাখা যায়? আজই তো সামান্য হেসে বলে, তুমি শুধু নিজেকে পড়তে দেখেছো, কিন্তু আমি দেখেছি তোমার সেই পোড়া মনকে। একে ঘিরে আমার জীবন, আমার প্রতিটি অনুভূতি। নাহার চুপ করে থাকে। সিনুর মাথায় হাত বুলিয়ে আবারও সে দোলনায় দোল খেতে থাকে। এ যেন এক মৌনতা, সেখানে হাজারো কথার আড়ালে নীরবেই লুকিয়ে থাকে ভালোবাসার এক দমকা হাওয়া। আজও তো এবার বলে, তুমি যদি চাও তাহলে আমিও তোমার সেই পোড়া মনকে একটু একটু করে রাঙাতে চাই।
তবে জোর করে নয়, যতটা তুমি মেনে নিতে পারো ততটাই। শুধু তোমার পাশে থাকতে চাই। নাহার ধীরে ধীরে মাথা নাড়ে, কিছু বলতে চেয়েও কথাটা আটকে যায় তার কণ্ঠে। আবারও সেই একান্ত নীরবতার মধ্যে যেন এক অদ্ভুত প্রতিজ্ঞা, এক অব্যক্ত ভালোবাসার প্রতিফলন হয়। বহু দূরে রাতে তারাগুলো নীরবে তাদের সঙ্গী হয়ে থাকে। আজিত নাহার আর সিনুর দিকে তাকে কিছুক্ষণ চুপ করে থাকলো। নাহারের চোখে এক মায়ার ছায়া, আর সিনুর নিষ্পাপ মুখে যেন পুরো পৃথিবীর সব ভালোবাসা। বাগানের আলোর আধারের মাঝে তারা যেন ঠিকমতো মিলেমিশে গেছে। আজিত নাহারের পাশে বসে পড়ল। নাহার তার দিকে তাকে মৃদু হাসলো, কিছু বলল না, শুধু সেই নীরবতা থেকেই যেন একে অপরের মনের কথা বুঝে নিচ্ছিল। তুমি কেন এত কিছু সহ্য করেছো? আজিত হালকা স্বরে প্রশ্ন করলো, চোখে তার উদ্বিগ্ন, তার হতাশা। নাহার একটু হেসে বলল, আমরা কি সবসময় সব কিছু এড়াতে পারি মিস্টার মাহমুদ? ভালোবাসা এমন এক জিনিস যা হয়তো বারবার কষ্ট দিয়ে যায়, কিন্তু তবুও মনে সেই জায়গা রেখে যায়। আজিতের চোখে সামান্য বিস্ময় ফুটে উঠল। নাহারের প্রতি তার ভালোবাসা গম্ভীর ছিল, কিন্তু তার এই মনের জোর দেখে আজ নতুন করে যেন সেই ভালোবাসা আরো মজবুত হয়ে উঠল। তুমি খুব শক্ত মনের মানুষ, জানো। আজিত মৃদু হেসে বলল। নাহার হেসে ফেলল। না, আমি শুধু এমন একজন যে পরিস্থিতিকে মেনে নিতে শিখেছি। আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে সেই কষ্টের মাঝেও কিছু সুন্দর মুহূর্ত থেকে যায়। সিনু ঘুমিয়ে পড়েছে। আজিত নাহারের হাতে হাত রেখে তাকে কাছে টেনে নিল, তার কাঁধে মাথা রাখলো নাহার। তারা একসাথে চুপ করে বসে থাকলো, যেন এই নীরবতা তাদের মাঝে এক গভীর সংযোগ তৈরি করেছে। আজিতের নাকের উপর ক্ষতের দাগটায় হাত বুলিয়ে নাহার বলল, এটা বোর ভালোবাসাময় ঘুষি। হেসে ফেলল নাহার। সেদিন রাতে যাকে সে ঘুষি মেরেছিল সেটা আজিত ছিল। মনে পড়ল সেদিনের কথা। ঘুষি মারার পর যখন আজিত দেখেছিল, আজিতের মুখে হতভম্ব চেহারা ছিল, একটু ভ্রুকুচকে তাকিয়েছিল ও, যেন কিছুটা অবাক এবং হতবাক একসাথে। নাহার ভেবেছিল আজিত হয়তো রেগে যাবে বা কমপক্ষে কিছু বলবে, কিন্তু সে কিছু বলেনি, বরং তার চোখে এক ধরনের কোমলতা ফুটে উঠেছিল। তার ঠিক পরেই হেসে ফেলেছিল আজিত, যেন পুরো ঘটনাটা একেবারে মজার কিছু। তুমি জানো, আজিত এক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল, যতবার আমাকে আঘাত করো ততবার আমি মনে মনে বলি তোমার রাগটাই আমার জন্য সবচেয়ে মধুর। নাহারের মুখে লাজুক হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছিল আজিতের ছোট ছোট কথাগুলো তাকে মনের আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। আজ এত বছর পর সেই দাগটা যেন নাহারের মনে পড়ে গেল, সেই রাতের কথা, সে মৃদু হাসি, সেই কথাগুলো। নাহারের অধরের ভাঁজে আঙুল দিয়ে চাপ প্রয়োগ করলো আজিত। চোখ দুটো বুজে ফেললো নাহার। কিছুক্ষণ পর অনুভব করলো কারো উষ্ণ অধরের ছোঁয়া। বাতাসে এক ধরনের শান্তি ভেসে আসলো। খানবাড়ির বাগানের চারপাশ যেন এই গম্ভীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। সমাপ্ত।